এই তুই? ডাবলে আমি সিক্রেট মাফিয়া। আব্রর অবিশ্বাস পরিচয় শুনে ডাকাত কালেমা পড়ল। সে বুঝে গেল আজকেই তার এই দুনিয়া ছাড়তে হবে। আব্র ডাকাতের এক পা গলায়, আরেক পা বুকের উপর দিয়ে বসল তার বুকের উপরে। পাশ থেকে সেলিম ডাকাতের ছুরিটা উঠিয়ে ছুরির আগা দিয়ে আব্র তার নিজ কপালে ঘষতে লাগলো। বেনামি ডাকাত দুহাত জোর করে ক্ষমা চাইতে লাগলো আকুতি মিনতি করে। আমারে ক্ষমা করে দে বাপ, আমার ভুল হয়ে গেছে, তোর পায়ে পড়ি, আমারে জানে মানিস না। আমার ছোট ছোট দুইটা মেয়ে আছে। ঘরে বউ বসে থাকার পরেও অন্য মেয়ের দেখে কোন দেশ চুদির ভাই, ভেরি ব্যাড। তুই কি মনে করছিস ক্ষমার যোগ্য? তোদের রক্ত নদীতে গোসল করার ইচ্ছা ছিল না, কারণ তোদের রক্তের নদীতে ভাসতে হলে আমাকেও ভাসতে হবে। সে আবার রক্ত দেখলে ঠিক থাকতে পারে না, আর যার কারণে তোরা বেশি যাচ্ছিলি অবশেষে তাকেই তোরা কটাক্ষ করলি। বাপ, আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেয় না, আপনার গোলাম হয়ে থাকবো সারা জীবন। আমাদের একটা রীতি আছে জানোস, আমাদের অনিচ্ছা কিংবা নিয়মের বাইরে গিয়ে কেউ যদি আমাদের পাপিষ্ট হওয়ার সত্যিটা জানতে পারে তাহলে তাদের ন্যায় করে দেয়া হয়, আমাদের জন্য ফরজ হয়ে ওঠে। কি যেন বলেছিলি তোর জিব্বায় জল চলে আসে? আজ তোর এই জিব্বাটাই আমি কাটবো। এই বলে আব্র ডাকাতের মুখ দুহাতে চিরে মেলে ধরে, যার দরুন জিভ বাহিরে বেরিয়ে আসে। গলার উপর থেকে ছুরিটা উঠিয়ে আব্র এক কোপে জিভকে কেটে ফেলে। যন্ত্রণায় ছটফট করতে থাকে ডাকাতটি, তবে আব্রর কোনো প্রতিক্রিয়া নেই এতে। সে আর সময় না নিয়ে পরপর কয়েকবার ছুরি ঢুকে ডাকাতের বুক পিঞ্জর ছাড়খাড় করে দেয়। বাঁধ ভাঙার মতো রক্ত প্রবাহিত হতে থাকে পুরো শরীর থেকে। আব্র বুকের উপর থেকে নেমে দাঁড়ালো, ম্লান হাসি হাসলো। আব্র আর অপেক্ষা না করে রামদার ছুরি হাতে নিয়ে কিছুটা হেঁটে একটা ছোট খালের সামনে পৌঁছায়। খালের মধ্যে রামদার ছুরি ফেলে দিয়ে নিজেও রক্তাক্ত হাত ধুয়ে নেয়। অতঃপর ফিরে এসে ঝোপের উপর ফেলা গেঞ্জিটা তুলে আবারও বলিষ্ঠ দেহ ঢেকে নেয়। যাওয়ার সময় ডাকাতের পকেট থেকে নিজের ফোন আর মানি ব্যাগ নিতে ভুলে না আব্র। সাধারণভাবে হেঁটে জঙ্গলের বাহির থেকে বেরিয়ে আসে। ড্রাইভার গাড়ির মধ্যে গিয়ে চুপ করে বসে আছে। হঠাৎ আব্রকে জঙ্গল থেকে বের হতে দেখে ড্রাইভার নিজের চোখ ডলে বড় বড় করে তাকিয়ে দেখে যা দেখছে সেটা সত্যিই নাকি। আব্রর শরীর ভিজে আছে, বিশেষ করে গেঞ্জিটা। আব্র নিঃশব্দে গাড়ির দরজা খুলে ভিতরে চড়ে বসে শীতল কণ্ঠে জবাব দেয়, চাচা গাড়ি স্টার্ট দিন। আপনি আবার কাউকে ফোন করে এই বিষয়ে বলেননি তো? না ছোট সাহেব, আমার ফোনও ওরা নিয়ে গেছে। আপনি গাড়ি থেকে নামার পূর্বে। ঠিক আছে, যাও তুমি এবার। আর শোনো, এই ঘটনা ভুলে যাও, এতে তোমারই মঙ্গল হবে। ড্রাইভার চাচা মাথা দুলায়। আব্র ঘাড় কাত করে ওহুর দিকে তাকায়, দেখলো ওহু ঘাড় অপর প্রান্তে হেলে আছে তন্দ্রায় বিভোর হয়ে। আব্র আলতো হাতে পুনরায় ওহুর মাথা আব্রর কাঁধে রাখলো বাঁকা হেসে। গাড়ি এসে থামে তালুকদার বাড়ির সামনে। তালুকদার বাড়িতে পৌঁছানোর আগে আব্র আশাফকে কল করে জানিয়ে দেয় উপস্থিত থাকার জন্য বাড়ির সামনে। গাড়ি থামতে আব্র দরজা ঠেলে বাহিরে বের হয়। ওহু এখনো ঘুমাচ্ছে, তাই আব্র ওহুকে কোলে তুলে নেয় ঘুমের মধ্যেই। আশাফ তালুকদার বাড়ির সদর দরজা খুলে দেয়। আব্র ওহুকে নিয়ে অতিথিশালার কক্ষে নিয়ে শুয়ে দেয়। আশাফ এগুলোর কিছুই বুঝতে পারল না। আশাফ কিছু বলতে নিলে আব্র নিজের দুই ওষ্ঠজোড়ার মাঝে মধ্যম আঙ্গুল চেপে চুপ করার সতর্কবার্তা জানায়। আশাফ চুপসে যায়। ওহুকে শুয়ে দিয়ে আব্র একটা কম্বল টেনে দেয় ওহুর উপর, কারণ বৃষ্টি হয়, বেশ শীতল আবহাওয়া। অতঃপর আশাফ আব্র দুজনে রুম থেকে বেরিয়ে আসে। বের হতে আশাফ গড়গড় করে বলতে থাকে, কি হয়েছে ভাই, হঠাৎ আজ এভাবে আমাদের বাড়িতে, তাও কাউকে না জানিয়ে? আর তুই এরকম কাক ভেজা হয়েছিস কেন? তেমন কিছু না, রাস্তা পানির কারণে জ্যাম হয়েছিল, তাই জঙ্গলের রাস্তা দিয়ে আসতে হলো, নয়তো আরও আগে চলে আসতাম। জঙ্গলের রাস্তা দিয়ে আসছিস, কিন্তু ওই রাস্তা তো ভালো না, ডাকাত আক্রমণ করে। কোনো সমস্যা হয়নি তো আসতে তোর? না, কিছু হয়নি। বুঝলাম, কিন্তু না বলে হঠাৎ এভাবে চলে আসলি? আমি একাই আসতাম, ওহু বায়না ধরেছিল তাই নিয়ে আসলাম। সাথে চলো বলছি। কি হয়েছে এবার বল। শিফাকে কাল পাত্রপক্ষ দেখতে আসছে। আশরাফের বুক পিঞ্জর মোচড় দিয়ে উঠে এই সংলাপ শুনে অস্পষ্ট বর্ণ আওড়ালো। তো তুই মজা করছিস? না সত্যি ভাই, পরশুদিন শিবাকে দেখতে আসবে। আশরাফ দূরে সরে গেল আব্রর থেকে। এক নজরে তাকিয়ে থাকলো আব্রর দিকে। আব্র চোখ নামিয়ে ফেললো। ভয় পাস না, শোন। কি শুনবো? হ্যাঁ, তুই কি জানিস না? এই, তুই কি জানিস না আমি শিফাকে ভালোবাসি? তাহলে তুই কিভাবে বলতে পারলি পরশুদিন শিফাকে দেখতে আসবে, আর তুই সেটা আমাকে এসে বলতেছিস?
আব্র আশাফের চিৎকার শুনে নারাজ হলো। আশাফকে কিছু বলতে না পেরে ছাদের কার্নিশে সজোরে একটা ঘুষি দিল। আশাফ আটকে উঠল। আব্র হাতের আঙ্গুল তাক করে আশাফকে বুলি ছুড়ল। আমি জানতাম তুই শুনে ঝামেলা করবি, তাই তাই আমি এখানে নিজে চলে আসছি তোকে জানাতে, আর তুই আমার উপরে রাগ ঝাড়িস। আশাফ দমে গেল। মুহূর্তে রক্তচক্ষুদ্বয়ে পানি টলমল করতে লাগলো। কাদো কাদো কণ্ঠে থমকে গেল, বলল, ভাই তুই তো জানিস আমি ওরে ভালোবাসি, এখন থেকে না, সেই ছোট থেকেই। ওর পড়ালেখা শেষ হওয়া পর্যন্ত আমি আটকেছিলাম, নয়তো কবেই আম্মাকে এই বিষয়ে জানিয়ে আমি বিয়ের প্রস্তাব পাঠাতাম। এখন তো তুই বলতাছস ওরে পরশুদিন দেখতে আসবো, তাহলে কি করব আমি, তুই বল না। আব্র দমে গেল। চোখ বন্ধ করে মেজাজ নিয়ন্ত্রণ করতে চাইল। কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনার জন্য আব্র ক্ষিপ্ত। চোখ মেলে সংলাপ করল, তুই শান্ত হ, দেখতেই তো আসছে, এখনো কিছু ঠিকঠাক হয়নি, শিল্পীকে দেখে যাক, তারপর আমি নিজে বিষয়টা দেখব। আমি এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে পারবো না ভাই, আমি এক্ষুনি আম্মাকে গিয়ে বলবো সব। যদি আম্মা রাজি না হয় তাহলে আমি মামাকে বলবো, আমার কোনো ভয় নেই। আব্র কপাল চাপড়ালো, দাঁতে দাঁত লাগিয়ে শব্দ করলো। দীর্ঘশ্বাস ছেড়ে আশাফের কাঁধে হাত দিল। শীতল কণ্ঠে আওড়ালো, শোন, আমার কথা ঠান্ডা মেজাজে শোন, এখন বললে ঝামেলা হবে। তুই তো বাবার রাগ সম্বন্ধে জানিস, তিনি এক কথার মানুষ। ছেলের বাড়িতে উনি কথা দিয়ে ফেলেছে, ওনাদের পরশুদিন আসতে বলেছে। এখন যদি তুই এই ব্যাপারে বলিস তাহলে এখানে একটা ঝামেলা সৃষ্টি হবে, বাবা রেগে যাবেন, কারণ ওনার কথার বরখেলাপ করতে হবে, যা তিনি কখনই করেন না, পৃথিবী উল্টো গেলেও। তাহলে আমি কি করব এখন, চুপ করে বসে থাকবো তুই বলছিস? আপাতত চুপ থাক, তোকে তো আমি দেশে আসার আগে বলেছিলাম বাড়িতে বলে দে বিষয়টা, তুই তো চুপ করে থাকলি। এখন শিপাকে দেখে যাক, তারপর তুই নিজে সবার আগে শিপার সঙ্গে কথা বলবি। শিপা আর তুই বাবাকে বিষয়টা বলবি ফুপিকে দিয়ে। যখন বাবা এবং সবাই দেখবে তোরা দুজনে রাজি, তখন সবাই রাজি হবে, বুঝলি? আব্রর উপযুক্ত যুক্তি শুনে আশাফ চুপসে গেল। তবে মনের মধ্যে দহন জ্বলছে তীব্রভাবে। ভীষণ মুখ পোড়াচ্ছে আশাফের। তার শিফাকলিকে অন্য কেউ দেখতে আসবে, কিন্তু কি আর করার, আপাতত অপেক্ষাই করতে হবে তাকে। আব্র এবং আশাফ দুজনে ছাদের কার্নিশের উপর উঠে বসে আছে, আর সিগারেট টানছে একাধারে। ঘুড়ি ঘুড়ি বৃষ্টি পড়ছে, বেশ সুন্দর একটা পরিবেশ। এই পরিবেশ নিতান্তই আব্রর ভালো লাগে। তবে সময়ের সাথে সাথে বৃষ্টির বেগ বেড়ে গেল। ছাদে অবস্থান করা আর সম্ভব হলো না। ছাদ থেকে নেমে আসলো দুজনাই। আব্র শাওয়ার নিয়ে নিচ্ছে। আব্রর শরীর আগে থেকে ভিজে গিয়েছিল অনেক, তার মধ্যে অনেক ঘটনা ঘটে গেছে। কেমন যেন একটা রক্তের ঘোলাটে গন্ধ ভেসে আসছিল পাপিষ্ট পুরুষের শরীর থেকে। সে সেটা নিজেই টের পেয়েছিল, তাই রুমে ফিরে শাওয়ার নিয়ে নিল। অনেকক্ষণ যাবৎ আশাফের থেকে একটা কালো রঙের হাফ হাতার গেঞ্জি নিয়ে বলিষ্ঠ দেহ ঢেকে নিল। অতিথিশালায় পৌঁছেছে আব্র ওহুকে দেখার জন্য। ওহু তন্দ্রায় মগ্ন। আব্র কক্ষে প্রবেশ করতে কক্ষের বাতি জ্বালিয়ে দিল। বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, সাথে দমকা হাওয়া, যার দরুন জানালার পর্দা উড়িয়ে শো শো শব্দ তৈরি হচ্ছে। আব্র জানালা লাগিয়ে দিল। পরক্ষণে অহুসর নিকটে এসে ফ্লোরের নিচে হাঁটু গেড়ে বসলো। কিছু প্রহর সময় নিয়ে চন্দ্রবালার দিকে মোহিত দৃষ্টিতে তাকিয়ে থাকলো। এ যেন এক পাপিষ্ট পুরুষের চোখ দিয়ে দেখা সব থেকে শ্রেষ্ঠ মোহনীয় অনুভূতি। দীর্ঘশ্বাস ফেলল আব্র। চন্দ্রার মুখে এলোমেলো হয়ে ছড়িয়ে থাকা চুলগুলো আলতো হাতে সরিয়ে কানের আড়ালে লুকিয়ে রাখলো। কে যেন বলেছিল ঘুমালেই একজন মানুষের আসল সৌন্দর্য নাকি ফুটে ওঠে তার প্রতিচ্ছবিতে। তাহলে কি এখন চন্দ্রার সৌন্দর্যের তুলনা হবে না? না, একদমই না। আব্র তো কোনোদিনও চন্দ্রার সৌন্দর্য দেখে ভালোবাসেনি। আব্র তো কোনোদিনও চন্দ্রার প্রেমে পড়েনি। প্রেম এক, ভালোবাসার আরেক। আব্র তো চন্দ্রাকে ভালোবেসেছিল, কিন্তু নিয়তির পরিহাসে তারা এখন বিচ্ছিন্ন। কখনো কি তারা এক হতে পারবে না? আর হলেও তার পরিণতি কি হবে? আব্র উঠে দাঁড়ালো। কিছু বলতে যেও থেমে গেল, যা আব্রর প্রতিবারই হয়। না বলতে পারা কিছু কথা দীর্ঘশ্বাসের মধ্যে কবর দেয়। আব্র বেরিয়ে আসলো ওহুর রুম থেকে। পরদিন। মা, কাল রাতে আব্রু অহু এসেছে, তোমরা ঘুমাইছিলে তাই ডাক দেয়নি। আব্রু বাইরে গিয়েছে হাঁটতে আর অহু ঘুমাচ্ছে। মামাদের বাসায় যেতে হবে নাকি? এই অহু, অহুরে ওঠ না, ওই 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 ওই। ওহু এরকম ডাক শুনে ধপাস করে ঘুম থেকে উঠে পড়ে। তাকিয়ে দেখে আশফিওকে ডাকছে। পরক্ষণে ওহু কপালের দুপাশ চেপে ধরে ব্যথার কারণে। এটাই প্রথম না। ওহু যখনই ঘুম থেকে উঠে ওহুর মাথা ব্যথা করে চিনচিন করে। কিছুক্ষণ সেই ব্যথা স্থায়ী থেকে আবার নিজে থেকে সেরে যায়। আশফি সাইড টেবিল থেকে চশমা তুলে ওহুকে পরিয়ে দেয়। ওহু অবতল লেন্সে চশমা ব্যবহার করে। 8 বছর আগে সেই অনাকাঙ্ক্ষিত ঘটনার পর থেকে প্রায় সময় ওহুকে চশমা ব্যবহার করতে হয়। আবার সব সময় না, যখন মাথা ব্যথা করে কিংবা পড়াশোনা করার সময়, রাতে হাঁটাচলা করার সময়। বেলা কয়টা বাজে? তুই যে এখনো ঘুমাচ্ছিস? ওহু কিছুটা চমকে যায়। আশফির কথায় কর্ণপাত করে না। তার মস্তিষ্কে
অন্য প্রশ্ন আওড়াচ্ছে। ওহু তো কাল গাড়িতে ঘুমিয়ে পড়েছিল, তাহলে এখানে কিভাবে আসলো, কে নিয়ে আসছে? আমি এখানে কিভাবে? কি বলছিস তুই? মাথা ঠিক আছে? তুই আর আব্রু ভাই যে আসবি কালকে, আগে বললি না কেন? ওহু আশফির দিকে ড্যাব ড্যাব করে চেয়ে থাকলো নির্বোধের মতো। আশফি হাসলো, বলল, এবার ওঠ, আম্মু তোকে ডাকছে ব্রেকফাস্ট করার জন্য। আমরা কিছুক্ষণ পরেই রওনা দেব। নে তারা ওঠ। ওহো, নয়তো আব্রু ভাই এসে তোকে চড়াবে পরে, বুঝছিস? আব্রোর নাম শুনতেই ওহু বিছানা ছেড়ে উঠে পড়ে। আর না দাঁড়িয়ে ওয়াশরুমে ঢুকে পড়ে ফ্রেশ হতে। ওহুর কাণ্ড দেখে আশফি দাঁত কেলিয়ে হাসতে শুরু করে। ওহু সকালের নাস্তা খেয়ে তৈরি হয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠছে তৈরি হবার জন্য। একাই নাস্তা করেছে বসে, কারণ সবাই তার আগে খেয়ে চলে গেছে। সিঁড়ির রেলিং ধরে উপরে উঠছে ওহু, তখনই দেখলো আব্রো আশাফের রুম থেকে বেরিয়ে আসছে। ওহু দ্রুত পা চালিয়ে উপরে উঠল বলতে বলতে। আব্রু ভাইয়া দাঁড়ান। ওহুর আওয়াজ কানে আসতে আব্রোর পা থেমে গেল। পিছনে তাকিয়ে দেখলো ওহু তার দিকেই হেঁটে আসছে। আব্রো ভ্রু কুচকাল। কিছু প্রহরের ব্যবধানে আব্রোর নিকট ওহু পৌঁছালো। আব্রোর কঠোর বুলি। কি হয়েছে, ডাকছিস কেন? দাঁড়ান, একটা প্রশ্ন জিজ্ঞেস করা ছিল। কি বল। আমি তো কাল রাতে গাড়িতে ঘুমিয়ে পড়েছিলাম, তাহলে আমাকে এ বাড়িতে নিয়ে আসলো কে? তোকে আসার সময় কি বলেছিলাম? কই, কি বলেছিলেন? কেন বলিনি আমার সাথে আসলে বেশি পোকর পোকর করতে পারবি না? তাহলে এখন এই প্রশ্ন জুটলো কেন? বলেছিলেন, কিন্তু আমি তো কাজের কথাই জিজ্ঞেস করছি। বলুন না, আমি কিভাবে? ওহু পুরো কথা শেষ না করতেই আব্রো ভ্রু উচালো চোয়াল চেপে। ওহু ঢোক গিলল, জোরপূর্বক খিলখিল করে হাসলো। আমি তো মজা করছিলাম। ঠিক আছে ঠিক আছে, জানা লাগবে না। এই বলে ওহু ভো দৌড় চোখের পলকেই। আব্রো একগাল রহস্যময়ী হাসি দেয় ওহুর ছুটে যাওয়া দেখে। সবাই তৈরি হয়ে নিচ্ছে খানমহলে যাওয়ার উদ্দেশ্যে। ঠিক তখনই ঘটে বিপত্তি। মুষলধারে বৃষ্টি বাধা হয়ে আসে সবার পথ অবরুদ্ধ করার জন্যে। সকাল 10টা, দুপুর ছুঁই ছুঁই। কিন্তু আকাশের দিকে তাকালে মনে হবে এ তো সন্ধ্যার আকাশ। বাহিরে ঝড় বয়ে সব লন্ডভন্ড করে দিচ্ছে। সবাই তৈরি হয়ে সোফায় বসে আছে। আব্রো ফোন চাপছে সোফায় বসে। সে ডেভিডের সাথে জরুরি মেসেজ করছে। অন্যদিকে আশাফ গালে হাত দিয়ে চোখ বন্ধ করে বসে আছে। তার মাথায় অনেক কিছুই বাজে চিন্তা ঘুরপাক খাচ্ছে। কি হবে পরবর্তীতে? আশাফ আবার দেরি করে ফেলেনি তো? শিফা আবার অন্য কারো হয়ে যাবে না তো? এসব ভেবে নিজেকে নিজেই ধিক্কার জানাচ্ছে। অপর প্রান্তে ওহু এবং আশফি বসে ফুসুর ফাসুর করছে। ভালো লাগছে না এখানে বসে থাকতে, ইচ্ছে করছে বাইরে গিয়ে বৃষ্টিতে ভিজতে। পাগল হয়ে গেছিস? দেখছিস না আব্রু ভাই এখানে আছে, তোর ফালুদা বানাবে। আহা, আমি কি ভয় পাই নাকি ওনাকে? আচ্ছা, তুই ভয় পাস না? একদমই না। আমি হলাম বীর সাহসী কন্যা। ও বাবা, তাই নাকি? তাহলে একটা পরীক্ষা হয়ে যাক, কি বলিস? নিশ্চয়ই। তুই কি আমার সাহস নিয়ে প্রশ্ন করছিস? না না, আমি জানি তুই অনেক সাহসী। এক কাজ কর, ওই যে দেখছিস না আব্রু ভাই ফোন চাপছে। দেখছি তো। তো তুই একটা সাহসী কাজ করবি। ধীরে ধীরে পেছন দিক দিয়ে আব্রু ভাইয়ের কাছে যাবি, তারপর ডুস করে ওনার হাত থেকে ফোনটা ছিনিয়ে নিবি। এটা তো সহজ। তুই অন্য কিছু দে, আমি তো এটা চুটকি মেরেই করে দিব। তোকে ওই চুটকি মেরেই প্রমাণ করতে হবে তুই সাহসী। যা যা, লেগে পড় কাজে। এটাই করতে হবে? হ্যাঁ এটাই, যা যা। ওহু অসহায় দৃষ্টিতে তাকালো আশফির দিকে। সোফা ছেড়ে দাঁড়ালো আব্রোর সন্নিকটে যাওয়ার জন্যে। মুখে পটর পটর করলেও এখন সে ভয় পাচ্ছে, কিন্তু ভয়কেই করতে হবে জয়। ওহু সেই ভয় চেপে এগুচ্ছে। আব্রো এক ধ্যানে ফোন চেপেই চলেছে। খবর এসেছে বন্দি করা ছেলে মেয়েদের মধ্যে অনেকে মারা গিয়েছে সুরঙ্গ কুঠুরির বন্দিশালার ভিতরে, কিন্তু কিভাবে তা জানা যায়নি। ধারণা করা হচ্ছে আব্রোদের দলের মধ্যে কেউ বিশ্বাসঘাতকতা করেছে। সেই বিষয় নিয়ে জরুরি কথা বলছে। আশফি তাকিয়ে আছে ওহুর সাহসী কাণ্ড দেখার জন্যে। আশাফ এই ধ্যান জ্ঞানেই নিয়ে জেতার। শিফা কলিকে নিয়ে ভাবতে বিভোর। আব্রো কথার ধ্যানে চারিপাশে কিছু নজর করছে না। সেই সুযোগে ওহু এক পা দুপা করে হেঁটে পিছনের পাশ দিয়ে পৌঁছে যায় আব্রোর সন্নিধানে। ওহু চোখ ঘুরিয়ে ফিরিয়ে দেখলো আব্রো এখনও তার উপস্থিতি টের পায়নি। সে কারোর সাথে মেসেজ করছে এটা ওহু বুঝতে পারলো, কিন্তু কী মেসেজ করছে সেটা বুঝতে পারছে না। ওহু আর না অপেক্ষা করে এক খপ দিয়ে ছো মেরে ফোন কেড়ে নেয় আব্রোর হাত থেকে। আব্রো আতকে উঠে শটান করে দাঁড়িয়ে যায় বসা থেকে। পিছনে ফিরে দেখে ওহুর উপস্থিতি। আব্রোর বুকের বাম পাজরে ধুকপুক বেড়ে যায়।
রক্ত মিশ্রিত চোখের শিরা উপশিরা খিচে আসে। মুহূর্তে আব্র সজোরে এক চর বসিয়ে দেয় ওহুর গালে। ওহুর হাস্যোজ্জ্বল মুখখানায় বিষাদ ভর করে বসে, চোখের পানি টলমল করছে। আশাফ চরের আওয়াজ শুনে আতকে উঠে বসা থেকে দাঁড়িয়ে যায়। আশফি ভীষণ ভয় পেয়ে যায়। ওহু তো তার জন্য গিয়েছে ফোন আনতে, কিন্তু আব্র যে ওহুকে এরকম মজার জন্য থাপ্পড় মেরে বসবে এটা আশফি ভাবেনি। আশাফ ছুটে আসে আব্রোর কাছে, কান্না মিশ্রিত আখি যুগল নত করে ফেলে ওহু। এক হাতে গাল ছুঁয়ে রয়েছে, অন্য হাত বাড়িয়ে আব্রোর দিকে তার দূরভাষ যন্ত্র এগিয়ে দেয়, কিন্তু আব্র তা নেয় না। ওহু যে ফোন এগিয়ে দিচ্ছে সেটা আব্রোর খেয়াল নেই। আশাফ আব্রোর কাছে এসে আব্রোর কাঁধ ঝাঁকায়। কি হয়েছে, মারলি কেন তুই ওরে? আব্র চোখ নামিয়ে ফেলে ওহুর প্রতিচ্ছবি হতে, কোনো জবাব দেয় না আশাফের প্রশ্নের। আশাফ ওহুর থেকে ফোন নিয়ে নেয়। ওহু তুই যা এখান থেকে, আমি দেখছি। আশিফ ওকে নিয়ে যা। আশফি দ্রুত হেঁটে এসে ওহুকে নিয়ে যায়। ওহু আশফির সাথে পা মেলায়। ওহু চলে যেতে আশাফ চেঁচিয়ে ওঠে, ওই তুই ওরে মারলি কেন? হ্যাঁ, ফোন দে। আশাফ ফোন এগিয়ে দেয়। তখনই উপর থেকে ডাক আসে ওহুর ফুপুজানের। আশাফকে ডাকছেন উনি। আশাফ আব্রকে অপেক্ষা করতে বলে দোতলায় ছুটে যায় তার আম্মিজানের সন্নিকটে, আর ধপাস করে সোফায় বসে পড়ে। দুহাতে মাথা চেপে ধরে, চোয়াল জোড়া শক্ত হয়ে আছে, চোখ মুখ খিচ্ছে, শুধু নিজেকে কন্ট্রোল করতে পারছে না আব্র। বিদ্যুৎ বেগে একটা ঘুষি মারে এর নিচে হয়ে কংক্রিটের ফ্লোরে। রাগে ফুঁসছে তার চোয়াল জোড়া। সেই রাগ কি ওহুর উপর করছে আব্র, নাকি নিজের উপরই? আব্রোর হাত থেকে ওহু যখন ফোন কেড়ে নিয়েছিল তখন আব্র ডেভিডের সাথে কথা বলায় ব্যস্ত ছিল। যদি ওহু সেই মেসেজ ভুলবশত পড়ে ফেলতো তখন কি হতো আব্রোর? যার দরুন আব্র নিয়ন্ত্রণ হারিয়ে চন্দ্রাকে আঘাত করে বসে এরকম ফাজলামের জন্যে। এখন আব্র নিজেই অনুতপ্ত হচ্ছে সে কারণে। চন্দ্রার কান্না মিশ্রিত অভিমানী চোখের চাহনি অঙ্গার করে দিচ্ছে আব্রোর অন্তরিন্দ্রিয়। আরও একটা ভুল করে ফেললো আব্র। অন্যদিকে ওহুকে বুঝ দিচ্ছে আশফি। ওহু কান্না করছে না, চোখ নিচের দিকে তাকিয়ে রয়েছে। বড্ড অভিমান করেছে চন্দ্রা। হয়তো মুখে কিংবা চোখের জল ঝরিয়ে প্রকাশ করছে না, কিন্তু ভিতরে ভিতরে চন্দ্রার বুক ফেটে যাচ্ছে। আশফি না থাকলে হয়তো বিছানায় লুটিয়ে কান্না করত। সাদা চামড়ার গালে লাল রক্তের আভা টকবক করছে। ওহু কষ্ট পাস না রে, জানিসই তো আব্র ভাই কতটা রাগী। তিনি এরকম মজা কখনোই পছন্দ করে না। তাই আসলে আমারই ভুল হয়েছে, তোকে এরকম ডেয়ার দেওয়া আমার মোটেও উচিত হয়নি। ওহু কষ্ট পাস না রে। তুই এখন যা। আশফি বুঝলো ওহুর সংলাপ শুনে ওহু ভেতরে ভেতরে খুব কষ্ট পাচ্ছে, কথা দলা পাকিয়ে গলায় আটকে যাচ্ছে। তাই আশফি ওহুকে সে চাপা কষ্ট প্রকাশ করার জন্য বেরিয়ে গেল রুম থেকে। আশফি বেরিয়ে যেতেই ওহু মাথা থেকে ওড়না টেনে ছুঁড়ে মারে বিছানায়। একটা বালিশ নিয়ে সেখানে মুখ চেপে অঝরে কান্না করতে থাকে। কান্নারা যেন বাদ মানছে না তার। ওহুর সাথে তাল মিলিয়ে বাহিরেও বাদল বর্ষণ করছে প্রকৃতি। হেঁচকি উঠে পড়েছে কান্না করতে করতে। কি এমন মজা করেছিল সে? শুধু তো ফোনটাই কেড়ে নিয়েছিল, ফোন নিয়ে তো আর পালিয়ে যায়নি। সে তো ওই মেসেজও পড়েনি, কার সাথে কি বলছিল আব্র, শুধু তো ফোনটাই নিয়েছিল। তার জন্য কি সবার সামনে তাকে থাপ্পড় মারতে হবে? কিন্তু পাপিষ্ঠ পুরুষের চন্দ্রবালা তো জানে না থাপ্পড় মারার পিছনে কত ভয়ঙ্কর কারণ লুকিয়েছিল, যে ভয়ঙ্কর সত্যি উন্মোচন হলে তার অস্তিত্ব মুছে যাওয়ার আশঙ্কা ছিল। এই সত্যি এতটাই ভয়ঙ্কর, নিষ্ঠুর, নিকৃষ্ট। ওহু কান্না করতে করতে এক পর্যায়ে ঘুমিয়ে পড়ে। তালুকদার বাড়ির গেটের সামনে সবাই দাঁড়িয়ে আছে গাড়িতে চড়ার জন্য। আব্র, ওহু, আশা, পাশপি এবং ওহুর ফুপিজান সবাই যাচ্ছেন খানমহলে। বৃষ্টি সরে গেছে কিছুক্ষণ আগেই, কখন আবার পুনরায় বৃষ্টি ঝরতে পারে তার নিশ্চয়তা নেই। বেলা ৩টা, কিন্তু দুপুরের কোনো বিন্দুমাত্র চিহ্ন নেই। কালো মেঘ ঢেকে রেখেছে গগন বিহারীকে। সবাই গাড়িতে চড়ার উদ্দেশ্যে দাঁড়িয়ে আছে। আশা পার্কিং থেকে গাড়ি নিয়ে আসতে গেছে, সাথে রয়েছে আব্র। ওহু একটা লাল থ্রি পিস পরেছে, মাথায় বড় করে ওড়না টেনে দিয়ে এক কোণা ধরে রেখেছে তার, পিছলে যেন না পড়ে যায়। চোখ মুখ ফুলে আছে কান্না করার কারণে। গালের ছোঁয়াচে লাল রঙের আবির কমে আসছে ধীরে ধীরে। ওহুর ফুপিজান জিজ্ঞাসা করেছিল ওহুকে সেই বিষয়ে, ওহু মিথ্যে বলে এড়িয়ে গেছে। গাড়ি চলে এসেছে, সবাই গাড়িতে চড়ে বসলো। আব্র এবং আশাফ সামনের সিটে বসেছে, পেছনের সিটে ওহু, আসবে এবং ওহুর ফুপিজান বসেছে। ওহু গাড়িতে নিঃশব্দে চড়ে বসলো, আব্রর দিকে তাকালো না একবারও, কিন্তু আব্র তাকিয়েছে তার অভিমানী চন্দ্রার দিকে। কিন্তু ওড়না দিয়ে মুখ এতটাই ঢেকে রেখেছে আব্র ভালো করে নজর বুলাতেই পারল না। গাড়ি চলছে আনমনে, আশাফ ড্রাইভিং করছে। গাড়ি সেই জঙ্গলের পথ দিয়ে চলছে, যেই পথে আব্র আসার সময় দুজনকে খবর দিয়ে এসেছিল তার চন্দ্রার দিকে কুনজর দেওয়ায়। বৃষ্টির পানি আটকে থাকায় গাড়ি বারবার উঁচু নিচু খাদে আপ ডাউন হচ্ছে। গাড়ি অনেকটাই জঙ্গলের পথ অতিক্রম করে চলে এসেছে। বলতে পারি না আম্মা, কি হয়েছে? আব্র চোখ তুলে তাকালো। এটা সেই জায়গায় যেখানে কাল রাতে আব্র অনেক লোকের ভিড় জমেছে, হয়তো লাশের খোঁজ মিলেছে। আব্র জানালার কাছে নামালো। সবার মধ্যে থেকে আব্রর নজর এক প্রতিচ্ছবিতে আটকে গেল। লোকটি বেশ লম্বা, সুঠাম দেহ,
সাদা শার্টের সাথে কালো প্যান্ট ইন করে পড়েছে, চুলগুলো ছোট ছোট সাইজ করে কাটা, চোখে কালো সানগ্লাস, হাতে ওয়াকিটকি। পিছনে কোমরের বাম পাশে বেল্টের সাথে চেপে আছে বৈধ পরিচয়ের পিস্তল। লোকটা আর কেউ না, স্বয়ং ক্রাইম ব্রাঞ্চ ইন্সপেক্টর তন্ময় রাজ মির্জা। আব্রোর নজর তন্ময়ের দিকে অবরুদ্ধ হয়ে গেল। তন্ময় এখনো আব্রোকে দেখেনি, সে ব্যস্ত লাশদের নিয়ে। আব্রো তন্ময় থেকে চোখ সরিয়ে পিছনে ফিরে তাকালো অহুর দিকে। না, অহু মাথা নিচু করে রয়েছে। বাহিরের প্রতিচ্ছবি সে নজর করেনি এখনো, অভিমানী মুখ করে চুপ করে আছে। আব্রো প্রশান্তি পেল, চোখ বুজে একগাল হাসলো, অতঃপর জানালার কাজ উঠিয়ে দিল। গাড়ি সেই জায়গায় অতিবাহিত করে চলতে লাগলো এগিয়ে। আব্রো তার হাতের দিকে তাকালো, কিঞ্চিত মুখ ভার করে ভাবলো, এই হাতে সে আজ পর্যন্ত যতগুলো খুন করেছে সবগুলো খুনই চন্দ্রবালার জন্য করেছে। আজ সে পাপিষ্ট তার জন্যে, আজ সে খুনি তার জন্যে। পরিস্থিতি তো এরকম না হলেও পারত। এই যে আজ অহুকে সে মেরেছে, আব্রো ভয় পেয়ে গেছিল আকস্মিক তার হাত থেকে ফোন ছিনিয়ে নেওয়ায়। আটকে উঠেছিল অহুর প্রতিচ্ছবি দেখে। যদি সে কিছু দেখে ফেলতো তখন কি হতো? আব্রো তো চায় অহু যেন এসবের থেকে সবসময় দূরে থাকে, কিন্তু ঘুরে ফিরে সেই অহু কোনো না কোনোভাবে জড়িয়ে যায়, যা আব্রোকে শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে ফেলে দেয়। গাড়ি এসে পৌঁছায় খানমহলে। সবাই এক এক করে নামে গাড়ি থেকে। সবার আগে নামে অহু। সে গাড়ি থেকে নেমেই দ্রুত বেগে ছুটে যায় মহলের ভিতর। অহুর ফুপি যান আশ্চর্য হয়, তবে আব্রো আশাফ আশফি অবাক হয় না, কারণ তারা জানে সে কারণ। অহুর পিছনেও আশফিও ছোটে। আব্রো নীরব। আলিনা খান এবং অহুর আম্মি জান এসে অহুর ফুপি জানকে জড়িয়ে ধরে সালাম জানায়। আসসালামু আলাইকুম আপা, কেমন আছেন? ভিতরে চলুন আপা, ব্যাগ নিয়ে আসবে না মনির। ওই মনির, কই গেলি? আপাকে ব্যাগগুলো মহলের ভিতর নিয়ে যা, কোন সময় জানি আবার বৃষ্টি শুরু হয়ে যায়। আশাফ গাড়ি পার্ক করে মহলে ঢুকে বিষণ্ণ মন তার। মাথায় এক আকাশ ভর্তি চিন্তা, কি হবে। প্রতি মাসে কম করে একবার হলেও সে এই মহলে আসে সবার সাথে দেখা করতে, কিন্তু আজ মহলে প্রবেশ করতে আশাফের কেমন জানি অস্থির লাগছিল। মেঘলা আকাশ, বজ্র মেঘ ডাকছে, কখন জানি আবার ঝরতে শুরু করে ঠিক নেই। এই শীতল আবহাওয়ার মধ্যেও আশাফ কিঞ্চিত ঘেমে গেছে। আব্রো মহলে ঢুকেনি, গাড়ি থেকে নেমে বাইরে কোথাও চলে গেছে। অহু, আশফি, নিহা, শিফা সবাই এক হয়েছে ছাদে। সকলে ছাদের কার্নিশ ঘেঁষে দাঁড়িয়ে আছে উপরে আকাশের দিকে তাকিয়ে। সবাই অপেক্ষা করছে কখন বৃষ্টি নামবে আর তারা ভিজবে। ছাদের সদর দরজা লাগিয়ে দিয়েছে বাহির থেকে নিহা, যেন কেউ এসে ঝামেলা করতে না পারে, কিন্তু বৃষ্টি নামছেই না। ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে, সকলে চুল ওড়না উঠছে আর তারা সেটা জোর করে ধরে রেখেছে। মেঘ ডাকছে, আকাশ অন্ধকার হয়ে আছে ভীষণ। কালো মেঘের মতো অহুর প্রতিচ্ছবিতেও বিষাদ ভর করে আছে, তবে সেটা যথাসম্ভব লুকিয়ে রাখছে। সে উপভোগ করতে চাইছে এই প্রকৃতিকে, কিন্তু এই আবহাওয়ায় আব্রো কোথায় গিয়েছে সে খোঁজ কেউ জানে না। সবাই যার যার মতো ব্যস্ত। আব্রোর কথা সবাই ভুলেই গিয়েছে। সবার অপেক্ষার অবসান হয়, কিন্তু বৃষ্টি নামে না, যার দরুন বৃষ্টিতে ভেজার আকাঙ্ক্ষা কারোই পূরণ হলো না। বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়, চারিপাশ থেকে মাগরিবের আজানের মধুর ধ্বনি ভেসে আসে। সবাই হতাশ হয়ে ছাদ থেকে নেমে আসে। নিচে আসার পর সকলের কাছ থেকে একাধারে বকা খায়, কিন্তু তাতে তাদের কি। সবাই রুমে গিয়ে ফ্রেশ হয়ে অজু করে নেয়। অতঃপর সবাই একসাথে হয়ে খানমহলের মহিলা কক্ষে নামাজ আদায় করে। খানমহলে একটা বিশাল মহিলা কক্ষ রয়েছে, যেখানে মহলের সকল মহিলারা একসাথে হয়ে নামাজ আদায় করে। নামাজ শেষ করে সবাই মহলের বাহিরে চলে আসে বাগানে। আজ সবাই এক হয়েছে বলে ভণ্ডামি বেড়েছে। বাগানে আসতেই পথে দেখা হয় আশাফের সাথে। আশাফ শিফাকে দেখে থমকে যায়। অন্যরকম একটা বিষাদময় অনুভূতি কাজ করতে থাকে তার মধ্যে, যা আগে কখনো আশাফ অনুভব করেনি। কিন্তু শিফা তার জায়গায় অনড়, ভাবলেশীন, হাস্যোজ্জ্বল। আসসালামু আলাইকুম, কেমন আছেন আশরাফ ভাইয়া? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, তুই কেমন আছিস? শিফার মুখে ভুবনজয়ী হাসির রেখা, যা দেখে আশাফের বুকে ছ্যাদ করে ওঠে। শিফাকে হাসলে খুব সুন্দর লাগে। শিফার বাম পাশে একটা গ্যাস দাঁত আছে, যা হাসি দিলে দেখা যায়, কিন্তু আজ শিফার মুখে হাসি দেখে আশাফ অস্থির হচ্ছে। সবাই পুরো মহল চড়ে ভণ্ডামি আর টিটকারি করছে। মহলের সহধর্মিনী নানা কাজে ব্যস্ত, কারণ এই প্রথম খান পরিবারে কোনো বিয়ের আয়োজন হচ্ছে। সবার মুখে হাসির ছোঁয়া। রাত 10টার দিকে সবাই একসাথে হয়ে খাবার খেতে বসে। তখনও অনুপস্থিত ছিল মহলে আব্রো। খাবার টেবিলে আব্রোকে দেখতে না পেয়ে আলিনা খান আতকে। আব্রোর কথা এত ব্যস্ততায় মাথা থেকেই সরে গিয়েছিল। হন্তদন্ত হয়ে ডাকতে থাকেন আব্রোকে, আব্রো, আব্রো, আব্রো। মামি, আব্রো বাহিরে গিয়েছে, অফিসের একটা জরুরি কাজে আটকা পড়েছে, চলে আসবে, তুমি চিন্তা করো না। এখনো ওর কাজ শেষ হয়নি। বাহিরের আবহাওয়া খারাপ, কখন ঝড় বৃষ্টি শুরু হয়ে যায় তার ঠিক নেই। মামি, তুমি অযথাই চিন্তা করছো, আব্রোর সাথে আছে তো অন্যরা, তুমি বসো খেতে, আমাদের সাথে বসে।
আশরাফ আলিনা খানকে টেনে বসালো চেয়ারে। আব্র মহলে ফেরে রাত 11টার দিকে। মহলে কেউই ছিল না। অন্দর মহলে সকল বাতি নিভে গেছে বিদ্যুতের অনুপস্থিতিতে। তবে মোমবাতি এবং হারিকেন জ্বলছে, যার দরুন বাহিরে হালকা ঝড় বইছে, মুষলধারে বৃষ্টিও পড়ছে তাহার সহিত। মহলের বিশাল বিশাল গাছগুলো একটা অন্যের সাথে বাড়ি খাচ্ছে। বজ্র মেঘ ডাকছে। আব্র গাড়ি থেকে নেমেই মহলে ফিরেছে। তবে গাড়ি থেকে নেমে অন্দরমহলে ঢুকতে ঢুকতে কিঞ্চিত ভিজে গেছে। আব্রর পরনে রয়েছে শুধু হাফ হাতার একটা গেঞ্জি এবং ট্রাউজার। নিজের কক্ষে এসে আব্র তোয়ালে দিয়ে শরীর মুছে নেয়। জানালা খোলা ছিল বলে বাহির থেকে বৃষ্টির ফোঁটা ছিটে ভিতরে আসছে। এগিয়ে গিয়ে আব্র জানালা লাগিয়ে দেয়। সাইড টেবিলের উপর আলিনা খান খাবার রেখে গেছে আব্রর জন্য। তবে আব্রর কিছু খেতে ইচ্ছা করছে না। সোফায় কিছুক্ষণ চোখ বন্ধ করে ঝিম ধরে বসে থাকে। বেশ খানিক সময় বাদে কিছু একটা ভেবে ধপাস করে বসা থেকে উঠে দাঁড়িয়ে যায়। দ্রুত পা চালিয়ে ওহুর কক্ষে পৌঁছায়। ওহু কেমন আছে, কি করছে তা পরখ করার জন্যে। মেয়েটা কি এখনো অভিমান করে আছে তার উপর? দরজা ঠেলে ভেতরে ঢুকতে আব্রর চোখ কপালে উঠে যায়। ওহু কোথাও নেই রুমের। আব্র পুরো ঘর তন্ন তন্ন করে খুঁজে, কিন্তু ওহুর সন্ধান নেই। আব্র ভয়ে আতকে ওঠে। ওহু ঘর থেকে বেরিয়ে পুরো মহল খুঁজে। অন্দরমহল, রন্ধনশালা, বৈঠকখানা, মহিলা কক্ষ, লাইব্রেরি, সব জায়গায় খুঁজে, কিন্তু ওহু কোথাও নেই। আব্র অস্থির হয়ে পড়ে। ভয়ের সাথে বেশ রাগ লাগছে আব্রর। কপাল চেপে ধরে। হঠাৎ আব্রর কিছু একটা মনে পড়ে। বাহিরের দিকে তাকিয়ে দ্রুত দৌড় লাগায় সেখানে আব্র। আর কিছু না ভেবে দৌড়াতে দৌড়াতে মহলের ছাদে এসে পৌঁছায় আব্র। আব্রর নজর আটকে যায় ছাদের কার্নিশ ঘেঁষে দাঁড়িয়ে আছে কেউ। অঝরে বৃষ্টি পড়ছে। আব্র সেই বৃষ্টিতে ভিজে গেছে ইতিমধ্যে। আব্র পা চালিয়ে সামনে এগিয়ে যায়। হ্যাঁ, এখানেই রয়েছে ওহু। সেও পুরো বৃষ্টিতে ভিজে একাকার হয়ে গেছে। সকাল থেকে অবকাশ ছিল বৃষ্টিতে ভেজার, কিন্তু তা হয়ে ওঠেনি। সাথে ছিল চাপা কষ্ট আর অভিমান। ওহুকে দেখে আব্র প্রশান্তি পায়। ওহুর পেছনে গিয়ে দাঁড়ায়। ক্ষোভ চেপে ধরে শান্ত কণ্ঠে আওড়ায়, ওহু তুই এখানে কি করছিস? দ্রুত রুমে যা। ওহু আব্রর উপস্থিতি টের পেয়ে আটকে ওঠে। তবে নিজের অভিমানের বশে কোনো জবাব দেয় না, ঠায় দাঁড়িয়ে থাকে। ওহু কি বললাম তোকে, শুনতে পাসনি? ভেতরে যা। বৃষ্টিতে ভিজছিস কেন? ওহুর কোনো জবাব নেই। আব্র দাঁতে দাঁত চেপে ধরে। অনেক রাগ উঠছে আব্রর। এমনিতে কিছুদিন আগে মেয়েটা বৃষ্টিতে ভিজে করুণ জ্বর বাঁধিয়েছিল, যার ফলস্বরূপ অনেক কাণ্ড ঘটেছে। মেয়েটা আবার সেই বৃষ্টিতে ভিজছে। এবার আব্র একটু উচ্চস্বরে আওয়াজ করে, ওহু ভেতরে যা, রাগ তুলিস না আমার। ভেতরে যা এক্ষুনি। কিন্তু অভিমানীর কোনো জবাব নেই। আব্র এবার আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না। সকালে যদি ওহুকে সেই চরটা না দিত, তাহলে এতক্ষণে ঠিক ওহুর গালে অনেকগুলো চর বসে যেত। আব্র ওহুর বাম হাত ধরে টান দেয়। ভেতরে চল। আমাকে ধরবেন না আপনি। এখানে কেন এসেছেন? চলে যান আপনি। আব্র ভ্রু কুচকা। ইতিমধ্যে দুজনেই বৃষ্টিতে ভিজে বেসামাল হয়ে গেছে। জ্বর বাঁধতে পারে তার নিশ্চয়তা নেই। মেয়েটা আবারও কথা পেঁচাচ্ছে এই মুহূর্তে। বেশি কথা বলিস না ওহু, নয়তো চৌড়িয়ে গাল লাল করে দেবো বেয়াদব। আবার মুখে মুখে তর্ক জুড়ছিস। আপনি তো শুধু ওই আমাকে মারতেই পারেন। আপনার লজ্জা করে না? হ্যাঁ, মারা ছাড়ার কি পারেন আপনি? সব সময় অকাজ করে বেড়ান। হয় নিজে মরবেন, না অন্যকে পারবেন। এই তো পারেন আপনি। আব্রর বুকে ছ্যাদ করে উঠল কথাগুলো। কি করে পারলো বলতে ওহু এ কথাগুলো? আব্র কোনো উত্তর দেয় না। এক দৃষ্টিতে তাকিয়ে থাকে ওহুর প্রতিচ্ছবির দিকে। ওহু আবারও আওড়ায়, আপনার কোনো উপদেশ শোনার প্রয়োজন নেই আমার। আপনি আসতে পুরো সংলাপ শেষ না করতেই আব্র ওহুকে এক ঝটকায় কাছে টেনে নেয়। ওহুর ওষ্ঠজোড়ায় গভীরভাবে নিজের ঠোঁট চেপে ধরে আব্র। আকস্মিক এমন হামলায় ওহু ভড়কে যায়। তার উপর বৃষ্টি চলমান। ওহুর দু চোয়াল শক্ত করে ছুঁয়ে আছে আব্রর শক্তপোক্ত হাত। ওহু নিজেকে ছাড়াতে ব্যস্ত, তবে কুলোয় না আব্র শক্তির কাছে। ওহু পিঁপড়ার সমতুল্য। আব্রর বলিষ্ঠ বুকে খামচে ধরে চন্দ্রা। নিজের সুঠাম দেহের সাথে মিশিয়ে রেখেছে ওহুকে। ওহুর অধৈর্যরা এখনো আব্রর দখল করে আছে ভীষণ করে। হঠাৎ বিকটভাবে বজ্র মেঘ ডাকায় ওহু অনিচ্ছা সত্ত্বেও জড়িয়ে ধরে আব্রকে। তখনই আব্র ওহুকে ছেড়ে দেয়, কারণ আব্র ওহুর বিরুদ্ধে গিয়ে তাকে ছুঁয়েছে। কিন্তু ওহু এখন তার সন্নিকটে এসেছে, যার দরুন আব্রর অনিচ্ছার বিরুদ্ধে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে কোনো অঘটন ঘটে যেতে পারে। আব্র থেকে ছাড়া পেয়ে ওহু ঘন ঘন শ্বাস টেনে নিতে থাকে ভিতরে। একবার চোখ তুলে তাকায় ওহু আব্রর দিকে। আব্র অন্য দিকে ফিরে আছে ওহুর থেকে মুখ ঘুরিয়ে। ওহু আর কিছু না ভেবে বৃষ্টির মধ্যে দৌড় লাগায়। তখনই ওহুকে উদ্দেশ্য করে আব্র চাপা কণ্ঠে বলে ওঠে, আমার অবাধ্য হস না, তোর গায়ে কলঙ্ক লাগবে চন্দ্রা। যে কথার অর্থ আব্র তো পাপিষ্ট পুরুষ, কিন্তু চন্দ্রা তো পবিত্র। ওহু যখন আব্রর কথার অবাধ্য হবে, তখন কোনো না কোনোভাবে আব্র ওহুকে আঘাত করে বসবে কিংবা গভীরভাবে ছুঁয়ে ফেলবে। যে স্পর্শ একজন পাপিষ্ট পুরুষের কাছ থেকে পাবে চন্দ্রা, সেই স্পর্শকেই পাপিষ্ট পুরুষ কলঙ্ক বলে আখ্যা দিয়েছে। কলঙ্ক, হ্যাঁ কলঙ্ক। কিন্তু সেই উক্তি তার চন্দ্রা পর্যন্ত পৌঁছায় না। তার আগে সে চলে যায় ছাদ থেকে। ওহু চলে যাওয়ার পর আব্র অনেকক্ষণ ছাদে অবস্থান করে। ছাদের কার্নিশ ঘেঁষে বসে থাকে। দু হাঁটুর মাঝে মুখ লুকিয়ে চিৎকার করে উঠে আব্র। ফুপিয়ে কান্না করতে থাকে বাচ্চাদের মতো। আর অভিযোগ ছুটতে থাকে ওপরওয়ালার নিকট। আমার পরিণতি কেন এমন হলো? আমি কি অপরাধ করেছিলাম?
আমার কাছ থেকে তুমি তারে কেড়ে নিলে। স্মৃতি বলার কষ্ট কতটা যন্ত্রণাদায়ক জানো তুমি? তুমি তো জানোই সব। তবুও কেন আমি এত কষ্ট দিলা? আমি তো সৎ মনে তাকে ভালোবেসেছিলাম। কি দোষ ছিল আমার? আজ আমার এই মন অসৎ হয়ে গেছে, পাপে ভরে গেছে। আমি তো আজও তার আগের মতোই ভালোবাসি, কিন্তু সে আমাকে সহ্য করতে পারে না। আমার কষ্টগুলো বলার মতো কেউ নাই তুমি ছাড়া। আমারে তুমি একটু শান্তি দাও, একটু শান্তি তোমার কাছ থেকে আমি ভিক্ষা চাইছি, ভিক্ষা। আব্র উপরওয়ালার নিকট আহাজারি করতে থাকে শান্তির জন্য, কারণ তার শান্তি তো তার চন্দ্রবালায়। রাত 1টার দিকে বৃষ্টি ফুরালে আব্র ছাদ থেকে নিজের রুমে চলে আসে, গোসল করে ড্রেস চেঞ্জ করে নেয়। ভোর রাতের দিকে কাঁপুনি দিয়ে জ্বর আসে আব্রোর। ঘুমের মধ্যে কাঁপতে থাকে জ্বরে। অনেক উষ্ণ কাঁথা মুড়িয়ে দেওয়ার প্রয়োজন আব্রোর শরীরে, কিন্তু কেউ নেই। সেজন্য পাতলা একটা কাঁথা মুড়িয়ে আব্র শুয়ে থাকে। বৃষ্টি হয়, এমনিতেই শীত পড়েছে, তারপর কাঁপুনি দিয়ে জ্বর এসেছে পাপিষ্ট পুরুষের, কিন্তু কেউ নেই তার পাশে, কেউ নেই, কেউ না। কাল সকালে চড়ের জন্য আমি অনুতপ্ত। আমার মোটেও এরকমটা করা ঠিক হয়নি, কিন্তু তুই তার জন্য বৃষ্টিতে ভিজবি, যা ইচ্ছা খুশি তাই করবি, এমনটাও ঠিক নয়। কাল রাতের ঘটনার জন্য আমি দুঃখিত। আর শেষে একটা কথা বলবো, আমার অবাধ্য হোস না, আর আমার থেকে সবসময় দূরত্ব মেনে চলার চেষ্টা করবি। চিঠি যে তোর আব্রু ভাই। এক নিঃশ্বাসে পুরো চিরকুটটা পড়ে থামলো অহু। সবে মাত্রই ঘুম থেকে উঠেছে সে, বারবার নাক ডলছে আর হাঁচি দিচ্ছে। ভীষণ সর্দি লেগেছে, তবে ভাগ্য ভালো জ্বর আসেনি। ঘুম থেকে উঠে সাইড টেবিলের উপর থেকে ছোট্ট চিরকুটটা পেয়েছিল। চিরকুটটা পড়ে কিঞ্চিত অভিমান ঘুচল অহুর, তবে পুরোপুরি নয়। যাক, লোকটা তার ভুলের জন্য অনুতপ্ত হয়েছে, এটাই অনেক। তবে তার ভুলগুলো ভুলে যাবার নয়। বেলা 10টা বেজে গেছে। কাল রাতে বৃষ্টিতে ভেজায় মাথাটা বেশ ভার হয়ে ঝিম ধরেছিল, যার দরুন ঘুম থেকে উঠতে বেশ দেরি হয়ে গেল। এই সময়ের মধ্যে অনেকেই ডেকে গেছে, তবে তাদের আওয়াজ অহুর কান অবধি পৌঁছায়নি। খুব গভীর ঘুমে মগ্ন ছিল মেয়েটা। দুপুর 12টার দিকে ছেলের বাড়ির লোকেরা আসবে শিফাকে দেখতে। এই কথা মনে পড়তেই অহু এক লাফে বিছানা থেকে উঠে যায়। ইস, বেশি দেরি হয়ে গেছে। ব্রাশে টুথপেস্ট নিয়ে দাঁত মাজতে মাজতে রুম থেকে তড়িঘড়ি করে বের হয় অহু। রুম থেকে বেরিয়ে বাহিরের দৃশ্য থেকে চোখ জোড়া কপালে উঠে যায় অহুর। এই না হয় খান বাড়ির আয়োজন! কত হই হই রই রই কাণ্ড! দ্রুত পা চালিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামে অহু। খানমহলকে নতুন রূপে সাজানো হয়েছে। মহলের বাহিরে দেখা মিলে নিহা আশফির সাথে অহুর। অহুকে দেখতেই সবাই চিল্লিয়ে ওঠে, এখন আসার তোর সময় হয়েছে, তাই না? এতক্ষণে ঘুম থেকে উঠলি? রে, এই, তোর ঠান্ডা লেগেছে কিভাবে? তুই কাল রাতে বৃষ্টিতে ভিজেছিস? আচ্ছা শেফা আপু কোথায়? দেখতে পাচ্ছি না তো। আপু নিজের রুমে বসে রূপচর্চা করছে। তাহলে চল আমরাও যাই, সময় তো হয়ে এলো। চল জলদি, তোর জন্যই তো অপেক্ষা করছিলাম। আব্র আশাফ বেঞ্চে বসে আছে। আব্রোর শরীর প্রচুর গরম, যেন স্পর্শ করলে কারো ফোসকা পড়ে যাবে। চোখ মুখ ফ্যাকাশে হয়ে আছে, চোখের শিরা উপশিরা রক্তিম বর্ণ ধারণ করেছে, গা থেকে উষ্ণ প্রদাহ ছড়াচ্ছে। আব্রো, তোর শরীর ভাই প্রচন্ড গরম, খুব জ্বর এসেছে বোঝাই যাচ্ছে। কিছু হয়নি, সব ঠিক হয়ে যাবে। ওষুধ খেয়েছি আমি, চিন্তা করিস না। তোর একবার বাড়িতে সবাইকে বললে সমস্যা কি? বড় মামিকে তো বলতে পারিস, আর কাউকে না বললেও। তোকে বললাম তো, বলার দরকার নেই কাউকে। বাড়িতে সবাই কত হাসি খুশির মধ্যে রয়েছে, দেখতে পাস না? কেন শুধু শুধু সবাইকে চিন্তার মধ্যে ফেলে দিচ্ছিস? ওহুর জন্য জ্বর এসেছে নাকি? ওরকম কিছুই না। কিন্তু আমার ভাই, ওর জন্য অনেক জ্বর এসেছে। খুব চিন্তায় আছি, ভাবছি বেশি দেরি করে ফেললাম না তো। ভাগ্যে থাকলে সব হবে, নয়তো হাজার করলেও পাবি না। তবে প্রার্থনা কর সব যেন ঠিক থাকে। এতটা সহজ না সবকিছু। যে হইল আর মেনে নিব, পুরো দুনিয়া তছনছ করে দিব ও আমার না হলে। আব্র প্রত্যুত্তরে ম্লান হাসে। আজ শিফা একটা গোলাপি রঙের শাড়ি পরেছে, হাত জোড়ায় গোলাপি রেশমি চুড়ি, চোখ জোড়ায় কাজল রেখা, ঠোঁটে নুট কালারের হালকা লিপস্টিক, মুখে হালকা মেকআপ করেছে। আজ তাকে বেশ সুন্দর লাগছে। ছেলেপক্ষের সামনে লম্বা একটা ঘোমটা টেনে বসে আছে। বেলা 12টা 20-এর দিকে তারা খানমহলে প্রবেশ করেছে। সবাই অন্দরমহলে অবস্থান করছে। ছেলের পরিবার থেকে এসেছে ছেলের বাবা মা, ফুপা এবং মামা, সাথে দুটো বাচ্চা। সোফায় আয়েশি ভঙ্গিতে বসে আছে আজমল খান, আজমিন খান, আশফাক খান এবং আব্রো। আব্রো একটু দূরে সিঙ্গেল সোফায় বসেছে। আশাফ দোতলায় দাঁড়িয়ে আছে। নিচে সবার সাথে গিয়ে বসার শক্তি কুলাচ্ছে না। পাত্রের নাম আশমিন পাটোয়ারি। আশমিন একজন ডক্টর, দেখতে শুনতেও বেশ ভালো। উচ্চতা 5 ফিট 9 কিংবা 10 হবে। গায়ের রং শ্যাম বর্ণের থেকে বেশি উজ্জ্বল, তবে এতটাও উজ্জ্বল না। চোখে চশমা পরা, বেশ ভদ্রই ছেলেটা। মুখে ছিটে ফোটাও দাড়ির ছাপ নেই। শিফা তাদের সামনে আসার পর থেকে মাথা নিচু করেই কথা বলছে। শিফা ফুপি এসে শিফার ঘোমটা তুলে দিলেন, ঠিক আগেরকার দিনের রীতিনীতি। কারণ খানমহলে আধুনিকতার ছোঁয়া নেই। অহু, নিহা, আশফি কেউ নেই অন্দরমহলে। তাদের আসতে নিষেধ করে দিয়েছেন আলিনা খান।
আর আলিনা খানকে আদেশ জারি করেছেন স্বয়ং আব্র। কাল রাতের পর থেকে আব্র এবং ওহুর দেখা হয়নি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মেয়ে তো ভারী মিষ্টি। বাহ বাহ। হ্যাঁ আপা, মেয়ে খুব মিষ্টি, আমার তো দারুণ পছন্দ হয়েছে। কি বলেন? নাও মা, মিষ্টি খাও। আশমিনের আম্মা শিফাকে মিষ্টি খাইয়ে দিলেন, সাথে বকশিস গুজে দিলেন শিফার হাতে। শিফার মুখেও হাসি। খান পরিবারের সকলে আশমিনকে দেখে পছন্দ হয়েছে, সবার চোখ মুখ দেখে বোঝাই যাচ্ছে। কিন্তু আশাফের মন অশান্ত। সে কেমন পুরুষ, তার প্রিয়বতীকে তার সামনেই অন্য কেউ দেখে যাচ্ছে আর সে নির্লজ্জের মতো তা দাঁড়িয়ে দেখছে। কিন্তু এই অনুভূতি একমাত্র সেই জানে তার কেমন লাগছে। আমাদের তো মেয়ে পছন্দ হলো, কিন্তু আপনাদের কি আমাদের ছেলে পছন্দ হয়েছে? আপনাদের যেহেতু আমাদের ছেলে পছন্দ হয়েছে। আমারও ছেলে পছন্দ হয়েছে ভাইজান। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনাদের যেহেতু আমাদের ছেলে পছন্দ হয়েছে, আমাদেরও আপনাদের মেয়ে পছন্দ। কিন্তু আমাদের ছেলে মেয়েদের একে অপরের পছন্দ হয়েছে কিনা তাও জানা জরুরি। ওরা একটু আলাদা কথা বলে আসুক। হ্যাঁ নিশ্চয়ই, কেন নয়। ঠিক আছে শিফা, যাও। আব্র এখনো চুপ করে আছে, কোনো একটা কথা বলেনি ভালো মন্দ। ইশারায় আশাফকে শান্ত থাকতে বলে। আশমিন এবং শিফা গিয়েছে মহলের বাইরে কথা বলতে। কি ব্যাপার ম্যাডাম, কিছু বলছেন না যে? কি বলবো, আমাকে একবার আপনি চোখ মেলে তাকিয়ে দেখেছেন কেমন দেখাচ্ছে আমাকে, সবাই তো প্রশংসা করলো। ও আচ্ছা, এই জন্য রাগ করেছে আমার ম্যাডাম। আমি তো গত 3 বছর যাবৎ দেখছি আপনাকে, আর বাকি জীবন তো রয়েছে দেখার জন্য। আর প্রশংসা তো কার করে মানুষ, যার প্রশংসার তুলনা করা যায়, আপনার তো তুলনা করা যায় না। হয়েছে, আর পাম দিতে হবে না। এবার বলুন কবে আপনার ঘরে তুলছেন আমাকে? দেখি, যত তাড়াতাড়ি সম্ভব আপনাকে বধূবেশে ঘরে তুলবো আমার। দেখি না, আপনি 17 তারিখ ইতালি যাওয়ার আগে আমাকে আপনার বউ বানাবেন, বলে দিলাম, নয়তো আপনার ডক্টরের লাইসেন্স বাতিল করে দিব। আশমিন হেসে উঠে শিফার কথা শুনে। আশমিন এবং শিফার মধ্যে 3 বছরের সম্পর্ক। আব্রোর অ্যাক্সিডেন্ট হওয়ার আগে শিফার জন্য রাজনৈতিক পরিবার থেকে বিয়ের সম্বন্ধ এসেছিল, যে কথা শিফার কান অবধি পৌঁছে গিয়েছিল। তাই তো আশমিন দ্রুত দেশে আসে এবং খান পরিবারে বিয়ের প্রস্তাব পাঠায়। শিফা তার রুমে চলে গিয়েছে। আজমল খান এবং আশমিনের বাবা কথা বলছেন। দেখুন আঙ্কেল, সেলেমের পছন্দের ব্যাপার ছাড়াও আরও অনেক কিছু ব্যাপার আছে। সব কিছু এত তাড়াহুড়ো করে করাটাও ঠিক নয়। সবাই এতে মত প্রকাশ করে। সিদ্ধান্ত হয় আজমল খান এই বিষয়ে আশমিনের বাবাকে ফোন দিয়ে জানাবেন। দুপুরে খাবার খাওয়ার জন্য আমন্ত্রণ করা হয় আশমিনের পরিবারকে। তারা বিকাল 3টার দিকে খানমহল ত্যাগ করে, কারণ এর মধ্যে বৃষ্টি বাধা হয়ে দাঁড়ায়। ওয়েদার খুবই খারাপ। ছেলেপক্ষ যাওয়ার পর থেকে আব্র রুমে ঢুকেছে, এখন অবধি বের হয়নি। খুব জ্বর এসেছে ছেলেটার, পালনের মতো শরীরটা কাঁপছে জ্বরের তাপে। আশাফ গিয়েছিল আব্রোর কাছে, কিন্তু আব্রো কথা বলেনি, বলেছে সকালে কথা বলবে। ওহুর সাথে এখনো আব্রোর কথা হয়নি। ওহু আব্রোকে খোঁজেনি, কিন্তু ওহুর মন আব্রোকে মিস করছিল কিঞ্চিত, তবে সেটা প্রকাশ করেনি। বাহিরে বৃষ্টি হচ্ছে বলে সবাই আগে আগে রাতের খাওয়া সেরে ফেলে। রাত 11টার দিকে ওহুর ফোনে কল করে আশাফ। ওহু ল্যাপটপ ঘাঁটছিল। আশাফের ফোন দেখে ওহু ভ্রু কুচকায়। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে ভাইয়া, এত রাতে ফোন দিলেন হঠাৎ? একটা কাজ কর, আব্রোর রুমে যা একটু। কেন ভাইয়া, আমি কেন যাব? আব্রোর অনেক জ্বর এসেছে, কাঁপছে ও শীতে। আমাকেও ওর কাছে ভিড়তে দেয় না, বড় মামি কাউকে বলতেও দিচ্ছে না। আপনি সত্যি বলছেন তো আশাফ ভাই? তোর সাথে কি ফাজলামো করবো আমি গিয়েছিলাম একটু আগে, আমার উপর রাগ ঝরছে, তুই একটু যা। ওহু আশাফের থেকে প্রত্যুত্তর পেয়ে আর অপেক্ষা করে না, ছোটে আব্রোর পানে সব অভিমান গোস্বা ভেঙে। আশাফ জানে সবাইকে ফিরিয়ে দিতে পারলে ওহুকে আব্রো কোনোদিনও ফিরিয়ে দিতে পারবে না, কারণ আব্রো গত 8টি বছর যাবৎ অনেক অপেক্ষা করছিল ওহুর থেকে একটিবার ভালোবাসা না হোক সহানুভূতি যেন পায়। কিন্তু আব্রোর কপালে সেটিও জুটেনি। আজ যখন সে সুযোগ এসেছে, তা কি আব্রো ফিরিয়ে দিবে, নাকি সত্যি ফিরিয়ে দিবে? কারণ আব্রো নিষেধ ছিল ওহু যেন তার থেকে দূরত্ব বজায় রেখে চলে। এক পাপিষ্ট প্রেমিক নিজেকে পোড়াচ্ছে, অন্যদিকে আরেক প্রেমিকের বুক পুড়ছে। কি হবে তাদের এই ত্রিকোণ প্রেমের পরিণতি? আশাফ কি পাবে তার ছোটবেলার ভালোবাসাকে বধূরূপে পেতে, নাকি আশমিন শিফার 3 বছরের গভীর ভালোবাসায় দিন শেষে পূর্ণতা পাবে? কি হতে চলেছে তাদের সবার জীবনে? পাপিষ্ট এবং পবিত্রতার মিলও কি হবে আদৌ, নাকি তাদের পরিণতি ভাগ্যের লিখনে সমাপ্তি হবে? কি হতে চলছে এই খান পরিবারে?
তন্ময়ের আগমনই বা কী বার্তা দিচ্ছে আমাদের? তন্ময়ের অধ্যায় কি এখানেই ক্ষান্ত হবে, নাকি কোনো ভয়ঙ্কর রূপ নিয়ে আসবে পরবর্তীতে এই কাহিনীতে? অহু ছুটতে ছুটতে পৌঁছায় আব্রর কক্ষে। বাহিরে বাদল বর্ষণ হচ্ছে, মহলে বিদ্যুতের অনুপস্থিতি ঘটেছে অনেক আগেই। দরজা ঠেলে ভিতরে ঢুকে অহুর কপালে উৎকণ্ঠার ভাঁজ, অন্তরিক্ষে অজানা ভয় চেপে ধরছে। পুরো কক্ষ অন্ধকারাচ্ছন্ন, তার মধ্যে ভেসে আসছে কারো গোঙানির আওয়াজ। যে গোঙানির শব্দে চন্দ্রবালার বুক পিঞ্জর কেঁপে ওঠে। অহু ধীর পায়ে এগোয় পালঙ্কের দিকে, কারণ আওয়াজটা সেখান থেকে ভেসে আসছে। আব্রর কক্ষের জানালা খোলা, যার দরুন বৃষ্টির ফোঁটা ছিটকে আসছে রুমে। কক্ষের সমস্ত পর্দাগুলো হাওয়ায় দোল খাচ্ছে, বিজলি চমকানোর বিভৎস দৃশ্য জানালা খোলা থাকায় উকি দিচ্ছে। কি এক ভুতুরে পরিবেশ। অহু এগিয়ে গিয়ে পালঙ্কের উপরে বসে, আলতো হাতে আব্রর মুখ থেকে কাঁথা সরিয়ে দেয়। আব্র গোঙাচ্ছে জ্বরের ঘোরে। সত্যি জ্বর এসেছে কিনা তা নিশ্চিত হতে আব্রর কপাল ছয় অহু। প্রদাহের তাপে অহুর হাত ঝলসে ওঠে, তৎক্ষণাৎ অহু হাত সরিয়ে নেয়। এ তো সত্যি জ্বর এসেছে আব্র ভাইয়ার। জ্বরের ঘোরে কেঁপে উঠছেন তিনি। অহু অস্থির হয়ে ওঠে। আব্রর দু চোয়াল ছুঁয়ে বারবার আকুতি ভরা কণ্ঠে শুধাতে থাকে, আব্রো ভাই, আব্রো ভাই শুনছেন? আব্রো ভাইয়া, আমি অহু। আব্রো ভাইয়া, আপনি চোখ খুলুন আব্রো ভাইয়া। আব্র অর্ধচেতন হয়ে পালঙ্কের উপর কাতরাচ্ছে। অহু আহাজারি আর্তনাদ আব্রর মস্তিষ্ককে বার্তা পাঠাচ্ছে। অহু আব্রর চোয়াল নাড়িয়ে অস্থির কণ্ঠে শুধুই আব্রকে ডেকে চলেছে। দৈবাত প্রলয়ে আব্র অহুর হাত ধরে ফেলে খপ করে। অহু চমকায়, এই তো আব্র ভাই জেগে আছেন। অহু আব্রকে পুনরায় ডাকে, আব্রো ভাই, আপনার তো খুব জ্বর। চাচি আমাকে গিয়ে বলি আমি। আব্র মাথা নাড়ায়, নিয়ন আলোতে দু চোখ মেলে তাকায়। অহু আব্রর রক্তিম চোখ জোড়া দেখে থমকে যায়। হলদে রং ধারণ করছে আখি যুগল দুটি, কি ফ্যাকাশে দেখাচ্ছে আব্রর মুখশ্রী। অহুর হাত এখনো আব্রর চোয়াল স্পর্শ করে রয়েছে, আর সেই হাতের উপরে আব্রর হাতও রয়েছে। অহুর হাত ছয়, কাতর সুরে আওড়ায় আব্র, কাউকে কিছু বলার দরকার নেই। আর তুই এখানে এসেছিস কেন? চলে যা এখান থেকে অহু। আমি যাব না আব্রো ভাই, আপনার খুব জ্বর আসছে। কাল রাতে যে বৃষ্টিতে ভিজেছিলেন আপনি, আমিও তো বৃষ্টিতে ভিজছিলাম, কিন্তু আমার তো জ্বর আসেনি। আমি ছাদে থেকে একা চলে আসার পরেও কি আপনি ছাদে ছিলেন? অহুর প্রশ্নের কোনো প্রত্যুত্তর করে না আব্র। চোখ ফিরিয়ে বাহিরের দিকে তাকায়। বাহিরে বৃষ্টি হচ্ছে। আব্রর কক্ষের বারান্দার সাথে ঘেঁষে একটা কাঁঠাল গাছ দাঁড়িয়ে আছে। আব্র সেদিকে চেয়ে রইল। আনমনি কিছু আওড়ালো। আব্রর ঘোর কাটলো অহুর কথায়, আপনার মাথায় জলপটি দেওয়া লাগবে আব্রো ভাই। মাথায় পানি ঢালে জ্বরের তাপ কিছুটা কম লাগতো, আপনার শান্তি পেতেন আপনি। আপনি তো রাতে খাবার টেবিলেও আসেন নাই, খালি পেটে আছেন এখনো। খালি পেটে থাকবেন কেন? এই জ্বরের ঘোরেও আপনি বালিশের কাছে সিগারেটের প্যাকেট নিয়ে ঘুমান। সিগারেট খেলে তো আপনার চলে। আমি অযথাই মাথা ঘামাচ্ছি। আজকে সিগারেট খাইনি, কাল রাতেই পড়েছিল এখানে। মিথ্যে কথা কেন বলছেন আপনি? কাল রাতে পড়ে থাকবে কেন? আজ সকাল চাচি আম্মা আপনার রুমে এসে রুম গুছিয়ে দিয়ে গেছে। আমি নিজে দেখেছি চাচি আম্মার সামনে। তো আপনি আর সিগারেটের প্যাকেট ফালায় রাখবেন না, তাই না? আর সব থেকে বড় কথা, আপনার মুখ থেকেই সিগারেটের বাজে দুর্গন্ধ আসছে। আব্র ওর থেকে নজর সরিয়ে ফেলে। তার মিথ্যে যে ধরা পড়ে গেছে। আব্র চোখ অজান্তেই নিভে আসে জ্বরের ঘোরে। অহু আব্রকে উদ্দেশ্য করে আবারও ডাকে, আপনার শরীর কি বেশি খারাপ লাগছে? আমি না হয় বলি গিয়ে চাচি আম্মাকে। কাঠবিড়ালি। এত রাতে কাঠবিড়ালি কই থেকে আসলো? আর বাইরে বৃষ্টি হচ্ছে, আপনি কাঠবিড়ালি কই দেখলেন? জ্বরে ঘুরে খুব আবল তাবল বকছেন আপনি। আপনি শুয়ে থাকেন, আমি আসছি। অহু পালঙ্ক ছেড়ে নিজের মাথায় নিজে এই গাঁটটা মেরে উঠে দাঁড়ায় কক্ষ থেকে বের হয়ে যাওয়ার উদ্দেশ্যে। আব্র জ্বরের ধাক্কা সামলাতে না পেরে আবল তাবল বকছে। আব্রর অসুস্থ মস্তিষ্কে শুধু 9 বছর আগের অতীতই ঘুরপাক খাচ্ছে। আব্রর মস্তিষ্কে শুধু অতীত আর অতীত। একদিকে কাঁপুনি দিয়ে ওঠা জ্বর পালোয়ান দেহি শরীরটাকে অবশ করে রেখেছে, অন্যদিকে ভাঙাচোরা অবাধ্য মন শুধু অতীত মনে করাচ্ছে। এক প্রেমিকের বুক পুড়ছে তাহার প্রিয়বতীকে অন্য কেউ বধূ বেশে ঘরে তোলার অবকাশ জুড়েছে। আরেক পাপিষ্ঠ প্রেমিকের প্রিয়বতী নিজের পাশে থেকেও তার কাছে নেই। হায় প্রেমিক! ভালোবাসার প্রিয়বতী সবসময় নসিবে জোটে না। আশাফের টুংটাং করে বেজে ওঠা গিটার সেই বার্তায় দিচ্ছে। অহু মহলের স্টোর রুমে গিয়ে একটা ভারী কাঁথা নিয়ে এসেছে, কারণ আব্র শরীর ভারী কাঁথা দিয়ে মুড়িয়ে দেওয়া প্রয়োজন। আব্র শরীরে থাকা পাতলা কাঁথার উপর দিয়ে অহু ভারী কাঁথা টেনে দিল। অহুর বেশ বিরক্ত লাগছে আব্রর বলা আবল তাবল কথা শুনে। অহু কান বাড়িয়ে আব্রর অস্পষ্ট বর্ণে আওড়ানো বলিগুলো শুনতে চাইল। আমার কাঠবিড়ালি আমার তুই। এই কাঠবিড়ালি কি আপনার প্রেমিকা নাকি আব্রো ভাই? আব্র অহুর প্রশ্নের কোনো প্রতিউত্তর দেয় না। অহু বেশ বিরক্ত হয়। আব্রর গাল ছোঁয়ার কারণে তপ্ত প্রদাহমান অহুর হাত ছয়। অহু একটা বাটিতে পট্টি ভেজায়, সেই পট্টি আব্রর কপালে স্পর্শ করতে আব্র কেঁপে ওঠে। আব্রর কাঁপুনি দেখে অহু ভয় পেয়ে যায়। অহু আব্রর পাশেই বসে থাকে। কিছুক্ষণ পরপর জলপট্টি ধুয়ে কপাল মুখ হাত পা মুছিয়ে দিচ্ছে।
ওহুর বেশ ঘুম পাচ্ছে, বারবার চোখ বুজে আসছে, কিন্তু সজাগ থাকাটাও জরুরি। আব্র আলিনা খানকে এই বিষয়ে জানাতে না করেছে। ওহু নিরুপায়। ওহুর কিছুক্ষণের জন্য চোখ লেগে এসেছিল। হঠাৎ ঘুম ভেঙে যায় রিংটোনের কর্কশ আওয়াজে। চোখ মেলে তাকাতে ওহু নজর করে বালিশের পাশে পড়ে থাকা আব্রোর ফোন বাজছে। ওহু চমকায়, এত রাতে কে ফোন করবে? ওহু ফোন তুলতে তুলতে কল কেটে যায়। ফোনের স্ক্রিনে ছবিসহ ভাসছে এক অপরিচিত নাম ডেভিড। স্ক্রিনে ভেসে ওঠা প্রতিচ্ছবি 30 থেকে 32 বছরের যুবকের। ওহু ডেভিডকে চিহ্নিত করতে পারে না। সাথে ওহুর মনে প্রশ্ন খোঁচা দিয়ে উঠে, এত রাতে কেন ফোন দিচ্ছে এই লোক? কি পরিচয় তার? ওহুর সন্দেহ আরও জোরালো হয়। কল শেষ হওয়ার সাথে সাথে একটা মেসেজ ঢোকে আব্রোর ফোনে। ওহু মেসেজ চেক করে। মেসেজটা ডেভিডের নাম্বার থেকে এসেছে। ছোট্ট করে একটা মেসেজ, কিন্তু এই বার্তার মাহাত্ম্য ওহুর মস্তিষ্কে ঢোকে না। তুমি কি জেগে আছো এটা বলে? মেসেজটা পড়ে ওহু ভ্রু কুচকায়, আশ্চর্যের সহিত মাথা চুলকায়। ওহুর অজানা অন্তরিন্দ্রিয় আওড়ায় এই ডাবলের মানে কি? আব্রোর ফোন লক করা, যা দেখে ওহু আরেকটু হতাশ হয়। যদি লকটা ওপেন থাকতো তাহলে হয়তো কিছু জানতে পারত। একটা দীর্ঘশ্বাস ছেড়ে ওহু ফোনটা আগের জায়গাতেই রেখে দেয়। ফ্লোরে হাঁটু গেড়ে বসে আছে ওহু, গালে হাত দিয়ে আব্রোর মুখশ্রীর দিকে তাকিয়ে হা করে তাকিয়ে আছে পাপিষ্ঠ পুরুষের চন্দ্রবালা তার দিকে। কিন্তু সেই দৃশ্য সবসময়ের মতো অগোচরে হয়ে রইল। আব্রো যদি দেখতো তার নিজ চোখে তার চন্দ্রবালা তার জন্য জেগে আছে, সব অভিমান ঘুচে কতই না খুশি হতো সে। রাত জেগে তার পাশে বসে তারই সেবা শুশ্রূষা করছে তারই কাঠবিড়ালি। কিন্তু সেটা আর আব্রোর ভাগ্যে হয়ে ওঠে না। সময়ের সাথে গতিতাল ঠিক রেখে প্রকৃতি এগিয়ে চলছে। বেশ খানিক আগে বৃষ্টি বর্ষণ হওয়া বন্ধ হয়ে গিয়েছে। মহলের বাহিরে দাঁড়িয়ে থাকা শত শত বছর পুরনো গাছগুলোর পাতা থেকে পানি ঝরছে। কলকল শব্দ করে প্রবাহিত হওয়া পানি গড়িয়ে চলেছে বাঁধ ভেঙে। ভোর সকালের দিকে জ্বরের তাপ কমে আসে আব্রোর ঘুম ভাঙে। কয়েকবারের প্রচেষ্টায় কপাল চেপে আখি যুগল মেলে তাকায় আব্রো। দুহাত মাথায় চেপে ধরে শোয়া থেকে পালঙ্কের উপর উঠে বসে আব্রো। পাশেই তাকিয়ে ঘুমন্ত চন্দ্রাকে আব্রোর নজর চিহ্নিত করে। আব্রোর হৃদস্পন্দন থমকে যায় ওহুকে দেখে। ঘুমন্ত ওহু ফ্লোরে হাঁটু গেড়ে বসে পালঙ্কের উপর হাত দিয়ে ঘুমাচ্ছে। মাথার উপর থেকে ঘোমটা সরে কাঁধের উপর পড়ে রয়েছে। ছোট ছোট চুলগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে মুখশ্রীর উপর। আলতো হাতে ছুঁয়ে সেই চুলগুলো কানের পিছনে গুছিয়ে দিল আব্রো। অতঃপর দুই হাতের বন্দিনী বানিয়ে ঘুমন্ত চন্দ্রাকে কোলে তুলে নেয়। নিজের কক্ষ থেকে বেরিয়ে ওহুর কক্ষের উদ্দেশ্যে হাঁটা ধরে আব্রো। মহলের এখনো কেউ সজাগ হয়নি। হয়তো কিছুক্ষণ পর মহলের সহধর্মিনীরা উঠবেন ফজরের নামাজ আদায় করার জন্য। আব্রো ওহুকে তার কক্ষে নিয়ে পালঙ্কের উপর সতর্কতার সাথে শুইয়ে দেয়, যেন তাহার তন্দ্রা ঘোর কেটে না যায়। ওহুর উপর পাতলা কাঁথা টেনে দেয় আব্রো। অতঃপর কক্ষ থেকে বেরিয়ে আসার পূর্বে আব্রোর ফ্যাকাশে প্রদাহমান ঠোঁটজোড়া ছুঁয়ে দেয় চন্দ্রার কপালে। মিষ্টি হাসির সমাপ্তি টেনে ওহুর কক্ষ থেকে বেরিয়ে আসে আব্রো। আজ আব্রোকে বেশ খুশি খুশি লাগছে। বারবার মাথা চুলকাচ্ছে সে আর হাসছে। ওপরওয়ালা হয়তো তার আর্তনাদ শুনেছে ওই দিন রাত্রে, তাই তো ওহুকে তার পাশে পেয়েছে আব্রো আজ। কিন্তু সেই হাসি আর খুশি আব্রোর প্রতিচ্ছবিতে বেশিক্ষণ স্থায়ী থাকে না। নিজের কক্ষে এসে আব্রো বালিশের পাশ থেকে নিজের ফোনটা তুলে নেয়। ফোন অন করতে ডেভিডের মেসেজ আর মিসড কল দেখতেই আব্রোর মেজাজ বিগড়ে যায়। কারণ মেসেজটা অলরেডি সিন করা ছিল, যার অর্থ ওহু মেসেজ সিন করেছিল। আবারও ওহু, আবারও। আব্রোর চোখ মুখ খিচ্ছে রাগের বসে। দুই ভ্রুয়ের মাঝে বুড়ো আঙ্গুল দিয়ে জ্বলতে লাগলো। অতঃপর কল ঢুকালো ডেভিডের নাম্বারে। বেশ খানিকবার কল করার পর ডেভিড কল তুলল। ওপাশ থেকে আওড়ালো, হোয়াট হ্যাপেন আব্রো? তুমি কল কেন রিসিভ করছো না? খুব বড় প্রবলেম হয়ে গেছে এখান দিয়ে। আব্রো ডেভিডের উপর বেজায় ছুটেছিল, কিন্তু সমস্যার কথা শুনে আব্রো দমে গেল। ভার কণ্ঠে শুধালো, কি হয়েছে? জি স্যার, সালাউদ্দিন শেখের ছেলে ওমর খৈয়াম শেখের সুরঙ্গের কুটিরিতে তাকে উপস্থিত সবার সামনে খুন করেছে। কেন মেরেছে জিসে ওমরকে? কাল রাতে বৈঠক ছিল ওমর খৈয়ামের সঙ্গে আমাদের ডেরায়। ওমর খৈয়াম আর তার লোকেরা এসেছিল ডিল পাকা করতে, ব্যাংক থেকে লুট করা টাকার ভাগ নিতে। ওই বৈঠকের মাঝেই ওমর খৈয়াম তোমাকে নিয়ে আজেবাজে কথা বলতে শুরু করে। তুমি উপস্থিত ছিলে না বলে জিসাও সেখানে আমার সাথে উপস্থিত ছিল। তোমার নামে বাজে কথা বলায় জিসা ওমর খৈয়ামের কপালে শ্যুট করে, কোনো ওয়ার্নিং না দিয়ে। আমরা কিছু বুঝে উঠতে পারিনি, হঠাৎই সব কিছু ঘটে যায়। ওমরের লাশ কোথায় এখন? সালাউদ্দিন শেখ কি জানে এ বিষয়ে? ওমরের বডি সুরঙ্গ কুটিরিতেই ফ্রিজিং করা আছে বর্তমানে। খুব ঝামেলা হয়েছে। আমাদের লোকদের সাথে শেখের লোকদের ফাইটিং হয়েছে। ওরা সঙ্গে কম ছিল বলে পালিয়ে গেছে। আমাদের 2 জন লোক আর শেখের 4 জন লোক গোলাগুলিতে মারা গেছে। শেখের সাথে ওদের বডি ফ্রিজিং করে রেখে দিছি। এখন কি করবো বলো তুমি? কিছু করতে হবে না, লাশগুলো পুড়ে ফেল। কি বলে এসব আব্রো? পুরাই ফেললে সালাউদ্দিন শেখকে কি জবাব দেবো আমরা? তার ছেলের মৃত্যুর প্রতিশোধ কি নেবে না? আমাদের এভাবে ছেড়ে দিবে তারা? সে বিষয় নিয়ে তোমাকে ভাবতে হবে না, এটা আমি বুঝে নেব। তোমায় যা বললাম তুমি সেটা করো। আর জিসা কোথায় এখন?
জিসা আমার সাথে ছিল এতক্ষণ, এখন ওর অ্যাপার্টমেন্ট চলে গেছে, আমি নামাই দিয়ে আসছি। এই বিষয়গুলো জিসা একটু বাড়াবাড়ি করে ফেলেছে। এর আগেও এরকম অনেক কাহিনী ঘটিয়েছে। তোমার পেপারে কিছু বললে তার ছাড় নেই। জিসার এরকম কাজের জন্য তোমার নাম খারাপ হচ্ছে ডাবলে। আমি জিসার সাথে কথা বলবো এই বিষয়ে। যা করো তাড়াতাড়ি করো, আমার এখানে সব কিছু একা সামলানো কষ্ট হয়ে যাচ্ছে। জিসা সাহায্য করার বদলে উল্টো সমস্যা বাড়াচ্ছে। তুমি কিছুদিনের জন্য লন্ডনে আসলে ভালো হতো। আপাতত আসা সম্ভব নয়, তবে আগামী মাসের ভেতরে আসার চেষ্টা করব। আমি যেভাবে বলছি তুমি সেভাবে সব কিছু করো, টেনশন করো না। আর লাশগুলো পুড়িয়ে ফেলো ফাস্ট। ওকে। ডেভিডের সাথে কথা বলে ফোনটা রেখে দিল আব্র। কপালের দুপাশে চেপে ধরল। তীব্র যন্ত্রণা হচ্ছে সেখানে। শরীর এখনও খুব জ্বর রয়েছে, তার মধ্যে এত ঘটনা। ফোনটা তুলে পুনরায় জিসার ফোনে কল করলো আব্র। কিছু সময়ের মধ্যে সেই কল রিসিভ হলো। ওপাশ থেকে ভেসে আসলো পাপিষ্ঠ নারীর চাপা কণ্ঠ। কি ব্যাপার আব্র, তুমি কল করেছো আমাকে? আমার ভীষণ অবাক লাগছে। হয়তো ভুল করে আমার নাম্বারে কল চলে এসেছে। জিসানা নাম। জিসা, পাগলামোটা তোমার বেশি হয়ে যাচ্ছে না? কেন এরকম করছো তুমি, বলো তো আমায়। আমি বাংলাদেশ থেকে আসার পর তুমি আমাকে একবারও কল করোনি, এমনকি একবারের জন্য কল রিসিভ করোনি। তুমি অ্যাক্সিডেন্ট করেছিলে, আমি একবারও খোঁজ নিতে পারিনি। আসার সময় একবার হসপিটালে গিয়ে দেখে এসেছি তোমায়। থাকতে ইচ্ছে হচ্ছিল, তবে তোমার নিষেধ অমান্য করে থাকার সাহস কুলোয়নি। জিসা, আমি তোমাকে আগের কথা জিজ্ঞাসা করিনি। আমি তোমাকে ফোন দিয়েছি শুধু এটা জানার জন্য তুমি এরকম পাগলামো কেন করছো। এতে আমার প্রবলেম হচ্ছে, তুমি কি সেটা বুঝতে পারছো না? আমার মেজাজ বিগড়ে গিয়েছিল, তোমার বিষয়ে ওই কুত্তা খারাপ কথা বলেছিল। কি করতাম আমি? দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতাম। হ্যাঁ অবশ্যই দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে। তাদের শাস্তি ধরে এই রাইট দেইনি আমি তোমাকে, আন্ডারস্ট্যান্ড? আমার নিজের জন্য আমি নিজেই যথেষ্ট। এই আবরার খান আবরর কাউকে প্রয়োজন নেই। বুঝবে তুমি এই কথাটা কবে? কিন্তু আমার তো প্রয়োজন আছে তোমার। কিন্তু আমার তোমাকে প্রয়োজন নেই, আজও বলছি। এসব পাগলামো বাদ দাও জিসা, প্লিজ অ্যান্ড প্লিজ। আই লাভ ইউ ভেরি মাচ আব্রো। আই লাভ ইউ লট। আই লাভ ইউ। ভালোবাসা ভাগ্যে থাকতে হয় জিসা, ভাগ্যে। তোমার ভাগ্যে আমি নেই। তুমি আমায় আমৃত্যু ভালোবাসতে পারবে, কিন্তু আমৃত্যু ভালোবেসে সুখী কোনোদিনই হতে পারবে না। কাঠখড়ের মতো পুড়ে দিন শেষে নিশ্চিহ্ন হয়ে যাবে, কিন্তু সুখী হতে পারবে না। আমি যে তোমায় কোনো দিনও ভালোবাসতে পারবো না, এটা আমার পক্ষে কোনো দিনই সম্ভব নয়। তুমি তোমার মতো লাইফ লিড করো, ভালো থাকবে। আর এরকম পাগলামির জন্য পুনরাবৃত্তি যেন না হয়, তাহলে তুমি আমার পাগলাটে রূপ দেখবে, মাইন্ড ইট। ওপাশ থেকে জিসার ভারী নিঃশ্বাসের আওয়াজ পাওয়া যায়, সাথে কান্না মিশ্রিত কণ্ঠস্বর। আব্র জিসাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ফোন কেটে দেয়। ফোনটা পালঙ্কের উপর ছুঁড়ে ওয়াশরুমে চলে যায় আব্র ফ্রেশ হওয়ার জন্য। চারিদিকে ফজরের আজান পড়েছে বেশ খানিক আগে। মহল থেকে বেরিয়ে মসজিদের উদ্দেশ্যে হাঁটা ধরে আব্র। সাথে রয়েছে আশাফ। খানমহলের নামে একটা পারিবারিক মসজিদ আছে আব্রর বড় বাবা জমিদার অলিউল্লাহ খানের নামে। তাহার মৃত্যুর পর আব্রর দাদা ফজলুল খান এই মসজিদটি নির্মাণ করেছিল। পরবর্তীতে আজমল খান প্রতি বছর তার সংস্কার করান। এটা অবিশ্বাস্য হলেও সত্য, আব্ররা জমিদার বংশে। তবে কালের পরিবর্তনে এই জমিদার খ্যাত পরিবর্তন হয়েছে। খানমহলের প্রত্যেক পুরুষ ব্যক্তিরা ছোট বড় সকলে সেই মসজিদে নামাজ আদায় করে একসাথে হয়ে। নামাজ পড়ে মহলে ফেরার সময় আসা প্রশ্ন জুড়ে, তুই আমার সাথে থাকবি না? এটা তোর শিফার ব্যক্তিগত বিষয় না, আমি থেকে কি করব? তোরা প্রথম কথা বল, তোর মনের কথা সব খুলে শিফাকে বল। কিচ্ছু লুকাস না তুই। শিফার উত্তর শোন, তারপর শিফা রাজি হলে আমি ফপিকে বলবো, ফপি বাবাকে জানাবে, সাথে আমি। আম্মা তো রয়েছেই। তুই ঘাবড়াস না, আর কিছু লুকাস না, না তুই নিজেই পস্তাবি। বুঝলাম, তবে খুব আনইজি ফিল হচ্ছে কেমন যেন। আচ্ছা, শিফার যদি মত না থাকে তাহলে ভাই কি করব? আজে বাজে কথা বলিস কেন? এরকম কিছু হবে না, আর এগুলো মাথাও আনবি না। তুই তোর দেখে অল রাইট, সো কোনো স্টেজ নিস না, বিকুল। তুই যেটা বলছিস সেটাই যেন হয়। বাবা ফোন দিয়েছিল, আমাকে ফিরে যেতে বলছে। অফিসে নাকি গন্ডগোল হচ্ছে, কি করব বুঝতে পারছি না। আজকে শিপার সাথে কথা বলে দেখ কি হয়, তারপর না হয় কালকে অফিস থেকে ঘুরে আসলি। সেটা আমিও ভাবছি। কাল রাতে কিছু না খাওয়ায় আব্রর প্রচণ্ড ক্ষুধা লেগেছে, সাথে তো জ্বর রয়েছে। কিছু খেতেও ভালো লাগছে না, মুখ তিতা হয়ে আছে, সাথে রুচিহীন হয়ে পড়েছে আব্র।
যার দরুন নিজের কক্ষে ঢোকার পূর্বে আলিনা খানকে 1 কাপ কফি আর ডিম সিদ্ধ করে দিতে বলল। ছেলের হুকুম শুনে ঝটপট করে নাস্তা বানিয়ে পৌঁছালো আব্রোর কক্ষে আলিনা খান। আব্রো শরীরে কাঁথা মুড়িয়ে ল্যাপটপ ঘাটছে। অফিস জয়েন করতে হবে আব্রোকে অতি শীঘ্রই। দৈবাত আলিনা খান কিছু নজর করে প্রশ্ন ছুড়ল। আব্রো, এই ভারী কথা তোর রুমে কি করে এলো? আব্রো হকচকিয়ে উঠল। পালঙ্কের উপর অগোছালো হয়ে পড়ে থাকা কাঁথা দেখে ভ্রু কুঁচকালো। আসলেই তো এই কাঁথা আব্রোর রুমে কি করছে? তারপর হঠাৎই নিজেই সেই প্রশ্নের উত্তর খুঁজে পেল। ওহু। আব্রো আমতা আমতা করে মিথ্যা বানিয়ে শুধালো। কাল রাতে বৃষ্টি হয়ে ভীষণ ঠান্ডা পড়েছিল না, তাই এই কাঁথা নিয়েছিলাম। তুই কই থেকে পেলি? তুই জানিস নাকি এই কাঁথা কম্বল কোথায় রাখা মহলে? ওহুকে বলেছিলাম, ওহু নিয়ে এসেছে। বুঝেছি। ল্যাপটপ পরে ঘাট, আগে কফি খেয়ে নে, নয়তো ঠান্ডা হয়ে যাবে। কিছু লাগলে ডাকিস আমায়। আব্রো মাথা নাড়ায়। আলিনা খান আব্রোর কক্ষ ছেড়ে বেরিয়ে যায়। আব্রো একটা দীর্ঘশ্বাস ছাড়ে দুয়ারের পানে চেয়ে। সকাল 9টার দিকে ঘুম ভাঙে ওহুর। ঘুম থেকে উঠে দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখে ভার্সিটিতে যাওয়ার সময় অতিবাহিত হয়ে গেছে। দুহাতে কপাল চাপড়ায়। আজও ভার্সিটিতে যাওয়া হলো না। সামনের সেমিস্টার খুব ফাঁকি দিয়ে ফেলছে পড়াশোনাকে। পরক্ষণে হতাশ দৃষ্টি ফেলে পালঙ্ক ছেড়ে উঠে দাঁড়ায়। ওহু আব্রোর রুমে ঘুমিয়েছিল, কিন্তু ঘুম থেকে উঠে নিজের পালঙ্কে নিজেকে আবিষ্কার করে ওহু চমকায় না। কারণ জানে আব্রোই ওহুকে এই রুমে হয়তো নিয়ে এসেছে। ওহু তার রুম থেকে বেরোতেই পথের মধ্যে সামনে পড়ে আব্রো। ওহু আব্রোকে দেখে কিছুটা ঘাবড়ায়। নিজের শীতল চাহনি পরক করে মাটিতে নামিয়ে আনে। আব্রো ওহুকে কিছু বলে না, সাধারণভাবে হেঁটে ওহুকে ক্রস করে চলে যাচ্ছিল। দৈবাত চন্দ্রবালার উদ্বিগ্ন কণ্ঠস্বর আওড়ায়। আব্রো ভাই, কাঠবিড়ালি কার নাম? আপনার প্রেমিকা নাকি প্রাক্তনের? তৎক্ষণাৎ পাপিষ্ঠ পুরুষের চলন গতিরোধ হয়। সে থমকে দাঁড়িয়ে যায়। বিজলি চমকানোর ন্যায় গভীর অনুভূতিতে অবরুদ্ধ হয় তার হৃৎপিণ্ড। ঘাড় বাঁকিয়ে রক্তিম চক্ষুদ্বয়ে পিছনে ফিরে আব্রো। ওহু ঢোক গিলে আবেগের বশে প্রশ্নটা তো জিজ্ঞাসা করে ফেলেছে, কিন্তু এর পরিণাম কি হবে? আব্রো এগিয়ে আসে ওহুর দ্বারে। পরনে তার কালো রঙের একটা হাফ হাতার গেঞ্জি, যার দরুন পেশিবহুল হস্তজোড়ায় শিরা টান টান হয়ে আছে। সে দৃশ্য ওহুর চোখ রাঙাচ্ছে। ওহু 2 কদম পিছিয়ে যায়। আব্রো ওহুর কাছে এসে ট্রাউজারে হাত গুজে দেয়। ওহুর দিকে কিঞ্চিত মাথা ঝুঁকায়। একগাল হাসে, অতঃপর আওড়ায়। কি যেন বলেছিলি? আবার বল। আব্রো ভাইয়া, এই আপনি কাল রাতে শুধু কাঠবিড়ালি করছিলেন কেন জ্বরে ঘুরে? তাই আমি ভাবছিলাম ওই আর কি, হয়তো আপনার প্রেমিকা, নয়তো প্রাক্তনের নাম, ডাকনাম হবে এটা, তাই জিজ্ঞেস করছিলাম। আমার এই 29 বছর দীর্ঘ জীবনে কোনো প্রেমিক ছিল না। যদি প্রেমিকাই না থাকে, তাহলে প্রাক্তন কোথা থেকে আসবে রে? তাহলে কাঠবিড়ালি কার নাম? আব্রো মুচকি হাসে, অতঃপর ট্রাউজারের পকেট থেকে 1 হাত বের করে মহলের নিচতলার দিকে কিছু ইঙ্গিত করে। ওই যে দেখছিস না রুজনা চাষি মেজে পরিষ্কার করছে, ওনার ওই ঝাঁটাটা নিয়ে আয়। ফুল ঝাঁটা দিয়ে আপনি কি করবেন আব্রো ভাই? ওটা দিয়ে তোকে পিঠে জিন ছাড়াবো, সাথে শুকনো মরিচও নিয়ে আসিস। ওহুর মুখের হাসি তৎক্ষণাৎ উধাও। বুঝলো অনেক পাকনা পাকনা কথা বলে ফেলেছে, এবার তাকে নৈশব্দে কেটে পড়তে হবে। সাথে ঠোঁট বাঁকায়, অভিমান করে। আব্রোর থেকে মুখ ঘুরিয়ে হাঁটা ধরে মহলের নিচে নামার উদ্দেশ্যে। আব্রো সেখানেই স্থির হয়ে দাঁড়িয়ে থাকে আর মিটমিট করে হাসে। একটু দূরে যেতেই ওহু গলা উঁচিয়ে বুলি ছুঁড়ে ঠোঁট বাঁকিয়ে। সারা রাত সেবা করলাম, তার জন্য কোনো ধন্যবাদ পেলাম না, আর একটা প্রশ্ন জিজ্ঞেস করেছি বলে ঝাঁটা নিয়ে আসছে জিন তাড়াতে। হ্যাঁ, শোনো হু। কি বলেন? আব্রো সিঁড়ির হাতল ধরে নিচে ঝুঁকে ওহুর দিকে তাকিয়ে, কারণ ওহু এতক্ষণে নিচতলায় নেমে গিয়েছিল মহলের। আব্রোর ম্লান হাসি জবাব। শিপা হয়তো মহলে পুকুর ঘাটে আছে, ওরে গিয়ে বল আমি ডাকছি। মহলে ছাদে আসতে 5 মিনিটের মধ্যে, বুঝলি? যা। যাচ্ছি। এই বলে ওহু হনহন করে হাঁটা শুরু করে। দৈবাত পিছু হতে আব্রোর মাতাল কণ্ঠস্বর ভেসে আসে। থ্যাঙ্কস ওহু ফর রেস্টিং আপ অল নাইট টু সার্ভ মি। থ্যাঙ্কস এ লট। ওহু থমকে দাঁড়িয়ে যায়। পিছনে ফিরে দোতলার দিকে চোখ উঁচিয়ে তাকায়। দেখলো আব্রো দোতলার সিঁড়ির কাঠের রেলিং ধরে দাঁড়িয়ে আছে ওহুর দিকে তাকিয়ে। মুখে শ্যাম পুরুষের ম্লান হাসি। ওহুর ওষ্ঠজোড়া কিঞ্চিত ফাঁক হয়। গুছে থাকা অভিমান মুহূর্তে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। ওহু আব্রোর থেকে মুখ ঘুরিয়ে নেয়, বাম্পা জোর চেপে ধরে। আব্রো ভাই হাসছে। ইস, কতই না সুন্দর লাগে মানুষটাকে হাসলে, অথচ সে সবসময় গম্ভীর মুখ করে থাকে। ওহু খুব কমই দেখেছে আব্রোকে হাসতে, দেখেনি বললেই চলে। যার দরুন ওহুর বুক পিঞ্জর ধুধু করে কেঁপে উঠছে আজ অজানা দ্বন্দ্বে। ওহু অন্দরমহলের বাহিরে বেরিয়ে আসে। দেখলো আজও আকাশ মেঘাচ্ছন্ন। কাল সারা রাত বৃষ্টি হয়েছে, হয়তো আজও হবে। মহলের বাগানে একটা গোল বৈঠক বসেছে। ওহু দূর হতে দেখলো সকল গুরুজনেরা সেখানে উপস্থিত। আজমল খান, আজমিন খান, আশফাক খান, তাদের সহধর্মিনীরা এবং ওহুর ফুপিজান। যার দরুন অন্দরমহল পুরো ফাঁকা। নিহা হয়তো স্কুলে গিয়েছে, আশফি হয়তো শিফা আপুর সাথে পুকুর ঘাটে আছে।
অহু বাগানে বসা গোল বৈঠকের কারণও বুঝলো। শিফা আপুর বিয়ের সম্বন্ধে কথাবার্তা হচ্ছে, কারণ আশমিন ভাইয়া 17 তারিখ ইতালি ফিরে যাবে, যার দরুন যা করার এই 10 দিনের ভিতরে করতে হবে। অহু পুকুর ঘাটে গিয়ে বসলো শিফার সন্নিকটে। তোর এতক্ষণে ঘুম থেকে ওঠার সময় হলো? ইদানিং দেখছে বেশি করে দেরি করে এই ঘুম থেকে উঠছিস, ব্যাপার কি অহু? রাত জেগে টেগে কারোর সাথে ডেট করা হচ্ছে নাকি? কি সব আবল তাবল বকছো তোমরা? তোমরা কি জানো না আমি কেমন মেয়ে? আমার ব্যাপারে তোমরা কখনো খারাপ মন্তব্য শুনেছো? না, তা তো শুনিনি। যাকে বাদ দে, ডেট ফেট যে বাহিরের মানুষদের সাথে করছিস, আমরা কখন বললাম না রে আসবি? একদম একদম। বাহিরের লোক না আবার তাহলে কে? আরে ভেতরের লোক কারা? আরে কিছু না, এমনি বস বস। এখানে বৃষ্টি হবে হয়তো আরো। আজ বৃষ্টিতে ভিজবো কিন্তু পাক্কা। ঠিক আছে। আচ্ছা অহু, তোর হঠাৎ সর্দি কিভাবে লাগলো? তুই বৃষ্টিতে ভিজেছিস নাকি? আরে না না, এমনি একটু শরীর খারাপ, এই আর কি অহু। ও আচ্ছা আচ্ছা। শিফা আপু, অহুকে তুমি শুধু জিজ্ঞেস করছো কেন? ওর তো এমনিই শরীর খারাপ হয়েছে। আব্র ভাইয়ারও শরীর বেশি একটা ভালো না, ওনারও তো সর্দি লেগেছে। অহু এবার ধরা খেয়ে যাওয়ার সাথে সাথে বিরক্ত হয়ে যায়, তাই কর্কশ ভাষায় সংলাপ করে। শিফা আপু, তোমাকে আব্র ভাইয়া ডেকেছে মহলের ছাদে, কি যেন কথা বলবে, বলছে 5 মিনিটের ভেতরে যেতে তাড়াতাড়ি। এখনই ডেকেছে? কিন্তু কেন? বলতে পারি না, তুমি যাও তাড়াতাড়ি, নয়তো পরে আবার আমায় বকবে। আমি আর আসবি এখানেই বসি, তুমি শুনে এসো কি বলে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।